সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা শ্বসনতন্ত্র অধ্যায়ের এখন নাক বিষয়ে আলোচনা করব। বহি গঠনে দেখা যায় ১ম দেখো এগুলো হলো পেশি। এটা হলো পেশি। এগুলো হলো নাকের পেশি। আমরা নাকে এই যে যখন আমরা দেখি ধরি যেটা এটা হলো পেশি। আর নাক তোমার দেখতে হলো ত্রিকোণাকার একটা অঙ্গ। দেখো এই যে পুরোটা হলো ত্রিকোণাকার একটা অঙ্গ। তো নাকের উপরে পেশি থাকে আর এই যে দেখো সাদা দেখা যাচ্ছে এটা হলো তোমার তরুণাস্থি। আমরা যখন এই যে নাকে ধরি এটা হলো তরুণাস্থি। আর নাকের ভেতরের দিকে আমরা যখন খেয়াল করব, তো দেখো এই তরুণাস্থির উপরের দিকে একদম এইখানে, এই উপরের দিকে তোমার থাকে হলো যে ন্যাসাল অস্থি। যে একটা ন্যাসাল অস্থি, এটা একটা ন্যাসাল অস্থি। এবার আসি হলো নাকের ছিদ্র দেখি আমরা। ১ম হলো নাসা ছিদ্র। তাহলে নাক এরকম ছিদ্র পথে উন্মুক্ত হয়। এই ছিদ্রকে বলা হয় নাসা ছিদ্র। নাসা ছিদ্র থেকে আমরা যখন ভেতরের দিকে খেয়াল করব, দেখো এই তো দেখতে পাচ্ছি আমরা। দেখো এইখানকার যে জায়গাটা এটাকে বলা হয় ভেস্টিবিউল। অর্থাৎ নাসা ছিদ্র ঢোকার পরই এইখানে যে জায়গা আছে গর্তের মতো, এই যে এখানে এটাকে বলা হয় হলো তোমার ভেস্টিবিউল। এই যে ভেস্টিবিউল আর এখানেও তোমার আছে হলো ভেস্টিবিউল। এই তো ভেস্টিবিউল। ভেস্টিবিউলের পরবর্তী আমরা এখন দেখব হলো ন্যাসাল ক্যাভিটি বা নাসাগহ্বর। ভেস্টিবিউলের পরে এই যে আমরা ফাঁকা যে জায়গা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হলো ন্যাসাল ক্যাভিটি বা নাসাগহ্বর। নাসাগহ্বরের মেঝেতে তোমার মিউকাস ঝিল্লির আবরণ থাকে। মিউকাস ঝিল্লিতে সংবেদী রোম থাকে। এগুলো মিউকাস উৎপন্ন করে আর ফলে নাক সিক্ত থাকে। যখন আমরা বাতাস গ্রহণ করি মিউকাস ঝিল্লির এই আবরণ শুষ্ক বাতাসকে শীতল করে এবং শীতল বাতাসকে উষ্ণ করে। আর পাশাপাশি হলো এই ন্যাসাল ক্যাভিটির যে মেঝে, নাসাগহ্বরের মেঝে, এটাতে তোমার হলো অলফ্যাক্টরি স্নায়ু থাকে। এগুলো ঘ্রাণ সংবেদী। এগুলো হলো ঘ্রাণ সংবেদী। তো ঘ্রাণ সংবেদী হওয়ার কারণে এরা সহজেই গন্ধ এগুলো আমাদের গ্রহণ করতে দেয়। এটা হলো ন্যাসাল ক্যাভিটি। খুব ভালো দেখা যাচ্ছে। এবার দেখো নাসা ছিদ্র কিন্তু ২ ভাগে কেন ভাগ হয়? তো নাকের ভিতরে দেখো এটা হলো ভোমার অস্থি। এই ন্যাসাল অস্থির মাঝখানে আছে হলো ভোমার অস্থি এক। এই ভোমার অস্থির কারণে নাকের ছিদ্র ২ ভাগে ভাগ হয়ে যায়। তো ভোমার অস্থিকে নাসা ব্যবধায়কও বলা হয়। এবার আমরা দেখি নাকের ভিতরের অবস্থা। খেয়াল করো এই যে আমাদের ন্যাসাল যে ছিদ্র নাকের ভিতর থেকে নাসা গহ্বর থেকে বের হয়ে ২ টা ছিদ্র ভালো করে খেয়াল করো। এই যে ছিদ্র একটা আর এই যে ছিদ্র। এই ২ ছিদ্র নাসা গলবিলে এসে উন্মুক্ত। ২ ছিদ্র যখন নাসা গলবিলে উন্মুক্ত হয়, এই ২ ছিদ্রকে তোমার বলা হয় হলো কোয়ানা। ভালো করে মনে রাখতে হবে। নাসা গহ্বরে নাসা রন্ধ্র, এই ন্যাসাল ক্যাভিটি ভিতরের দিকে তোমার উন্মুক্ত হয়। এই দুটোকে বলা হয় কোয়ানা। এটাকে অন্তনাসা ছিদ্রও বলা যায়। বাইরেরটা বহির্নাসা ছিদ্র, এটা হলো অন্তনাসা ছিদ্র। তাহলে আমরা নাকের গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হলো তারপরের অংশগুলো কি আছে। তো ভালো করে খেয়াল করো। তো নাসা ছিদ্র, নাসা গহ্বর, তারপরে কোয়ানা এগুলোর পর পরবর্তী অংশকে তোমার বলা হয় হলো পরবর্তী যে অংশ এই পর্যন্ত দেখো এই অংশটাকে আমরা বলবো হলো নাসা গলবিল। এটা হলো নাসা গলবিল। নাসা গলবিলও তোমার বাতাসকে শুষ্ক করে এবং শুষ্ক বাতাসকে শীতল করে। নাসা গলবিলের পরবর্তী যে অংশ দেখা যাচ্ছে এই পার্টটাকে আমরা বলবো হলো তোমার এই অংশটাকে আমরা বলবো হলো মুখ গলবিল। মুখ গলবিল। ওকে? উপরটা নাসা গলবিল, নিচেরটা হলো তোমার মুখ গলবিল। মুখ গলবিলের পরে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো হলো একটু বড় করে দেখি আমরা দেখো। মুখ গলবিলের পরে এটা হলো শ্বাসনালী। মুখ গলবিলের পরে এইটা হলো তোমার শ্বাসনালী। আর এই পাশ দিয়ে এইটা হলো তোমার খাদ্যনালী। তো শ্বাসনালীর শুরুতে এই দেখো এটা একটা ঢাকনা থাকে। এই ঢাকনাটাকে তোমার বলা হয় হলো ছোট্ট একটা জিহ্বার মতো ঢাকনা। এই ঢাকনাটাকে আমরা বলবো হলো উপজিহ্বা, আল্লাজিহ্বা বা এপিগ্লোটিস বলা হয়। এপিগ্লোটিসের যে ছিদ্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এপিগ্লোটিসের এই ছিদ্রটাকে আমরা বলবো হলো এই ছিদ্র, এটাকে বলবো হলো গ্লোটিস। এখানে স্বরযন্ত্র থাকে। স্বরযন্ত্রের মুখের ছিদ্র হলো গ্লোটিস। আর গ্লোটিসকে ঢেকে রাখে হলো তোমার এপিগ্লোটিস। ওকে? যখন আমরা খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার সময় খাবার যাতে তোমার ধরো এদিক দিয়ে আমরা খাবার গ্রহণ করতেছি, খাবার যাতে শ্বাসনালীতে ঢুকতে না পারে তার জন্য এই এপিগ্লোটিস শ্বাসনালীর মুখকে আটকে দেয়। ফলে খাবার শ্বাসনালীতে না ঢুকে খাবার প্রবেশ করে হলো অন্ননালীতে বা খাদ্যনালীতে প্রবেশ করে। তাহলে আমরা বা বহিঃগঠন যেটা এটা মোটামুটি আমরা জানলাম কি অংশ আছে এখানে। তো এবার আমরা দেখব হলো মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ। কি অংশ আছে শ্বসনতন্ত্রে? তো খুব ভালো করে খেয়াল করো। তো মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশকে ৩ টা ভাগে ভাগ করা যায়। ভাগগুলো দেখো ১ম হলো ঊর্ধ্ব শ্বসননালী, বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল। এরা শুধু বাতাস গ্রহণ করে এবং অর্থাৎ প্রশ্বাস গ্রহণ করে এবং নিঃশ্বাস ত্যাগ করে যে অংশ। এর মধ্যে পরে হলো সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর,
পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল এবং স্বরযন্ত্র। এগুলো সম্পর্কে আমরা জানলাম। স্বরযন্ত্রের গঠনও আলোচনা করা হয়েছে। এবার দেখা হলো নিম্ন শ্বসননালী। নিম্ন শ্বসননালী কোনগুলা? এর মধ্যে পড়ে হলো শ্বাসনালী, তারপরে হলো ব্রোঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিওল। তাহলে শ্বাসনালী, ব্রোঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিওল এগুলো পড়ে। আর এদিকে এসে হলো তোমার শ্বসন অঞ্চল যেটা অর্থাৎ শ্বসনে অংশগ্রহণ করে যে অংশ সেটার মধ্যে পড়ে হলো তোমার শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি আর হলো অ্যালভিওলার। এগুলো হলো শ্বসন অঞ্চল। এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ভালোভাবে মনে রাখতে হবে। তুমি মনে রাখো শ্বাসনালী থেকে প্রান্তীয় ব্রঙ্কিওল পর্যন্ত হলো তোমার বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল। এরা বাতাস পরিবহন করে ফুসফুসের ভেতরে। আর শ্বসন অঞ্চল শুরু হয় শ্বসন ব্রঙ্কিওল থেকে। এটা মনে রাখতে হবে তাহলেই হবে। তাহলে আমরা এটা পারবো। এখান থেকে এমসিকিউ আসলে সেগুলো সহজে আমরা উত্তর করতে কোথায়, কোথায় যায়। এবার আমরা স্বরযন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক স্বরযন্ত্র। স্বরযন্ত্রে কি, কি থাকে দেখো। তো মনোযোগ সহকারে দেখো। স্বরযন্ত্রের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? স্বরযন্ত্রের সংজ্ঞায় আমরা বলতে পারি হলো স্বরযন্ত্র হলো যেসব তরুণাস্থি, পেশি শব্দ উৎপাদনে অংশগ্রহণ করে তাদের একসাথে বলা হয় হলো স্বরযন্ত্র। তাহলে যেসব তরুণাস্থি, পেশি শব্দ উৎপাদনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় স্বরযন্ত্র। স্বরযন্ত্রের অংশগুলো কি, কি? স্বরযন্ত্রের অংশগুলো পড়ার আগে আমরা দেখে নেই হলো স্বরযন্ত্রের অবস্থান কোথায়। তো স্বরযন্ত্র অবস্থান করে হলো তোমার দেখো এইখানে আমরা যদি খেয়াল রাখি ভালোভাবে এটা হলো হাইওয়েড অস্থির নিচে আর হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে হাইওয়েড অস্থির নিচে এবং শ্বাসনালী বা ট্রাকিয়ার উপরে তোমার থাকে হলো স্বরযন্ত্র। ওকে? তার মানে এটুকু হলো পুরোটা স্বরযন্ত্র। তো স্বরযন্ত্রের অংশগুলো কি, কি? স্বরযন্ত্রে থাকে হলো তরুণাস্থি এবং ভোকাল কর্ড। তরুণাস্থি থাকে এবং ভোকাল কর্ড থাকে। আর এগুলোকে তোমার সাপোর্ট করার জন্য থাকে হলো পেশি। তো আমরা প্রথমে দেখি হলো তরুণাস্থিগুলো কি, কি এখানে। তো এখানে প্রায় তোমার আ ৯ টি তরুণাস্থি থাকে। ৯ টি তরুণাস্থি থাকে। এর মধ্যে ৩ জোড়া ৬ টি আর হলো সিঙ্গেল ৩ টে অর্থাৎ বিজোড় হলো ৩ টে আর হলো জোড় হলো ৩ টা। মোট হলো ৯ টি তরুণাস্থি থাকে। তরুণাস্থিগুলো কি, কি? আমরা দেখি একটা, একটা করে। তো ১ম যে তরুণাস্থি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় এই যে এই কালার দেখো কিছুটা নীল কালার মনে হচ্ছে। এটাকে আমরা বলবো হলো থাইরয়েড তরুণাস্থি। এটার নাম হলো থাইরয়েড তরুণাস্থি। ওকে? তাহলে আমরা পারবো। তাহলে থাইরয়েড তরুণাস্থি কোনটা? তাহলে এটা হলো থাইরয়েড তরুণাস্থি। ওকে? দেখো ইন্ডিকেট করে দেই। এটা হলো থাইরয়েড তরুণাস্থি। এবার যাচ্ছি হলো আমরা তার পরেরটায়। খুব ভালো করে দেখো এবার। থাইরয়েড তরুণাস্থিকে যদি আমরা উপর দিকে নিয়ে যাই একটু, তার নিচে একটা তরুণাস্থি পাওয়া যায়। এটাকে বলা হয় ক্রিকয়েড তরুণাস্থি। বড় করে দেখায়। এটাকে বলা হয় ক্রিকয়েড তরুণাস্থি এইটা। এবার দেখো এটা কিন্তু সিঙ্গেল। ক্রিকয়েড তরুণাস্থি একটা, থাইরয়েড তরুণাস্থি একটা। আর এবার দেখো উপরের দিকে আরো একটু, যদি উপরের দিকে খেয়াল করো তুমি, এইটা তুমি ভালো করে খেয়াল করো। এইটা হলো তোমার এপিগ্লোটিসের তরুণাস্থি। এটা হলো এপিগ্লোটিস। এটাই ঢাকনা হিসেবে এইটাকে ঢেকে রাখে। আর এটা হলো তোমার এপিগ্লোটিসের তরুণাস্থি। ক্লিয়ার? এখন আসি হলো থাইরয়েড তরুণাস্থির আবার ব্যাপার-স্যাপার আছে। থাইরয়েড তরুণাস্থি অনেক বড় এটা সবচাইতে এখানে। সবচেয়ে বড় এবং সুস্পষ্ট। অনেকের গলায় দেখবা সুন্দর একটা উঁচু হাড্ডি থাকে। এটাকে তোমার বলা হয় হলো অ্যাডাম অ্যাপল। থাইরয়েড তরুণাস্থি মূলত অ্যাডাম অ্যাপল নামে পরিচিত। তো এই বিষয়ে গল্প পরে জানলেও হবে। আমি জানাবনি পরে। তো আপাতত আমরা এখন আগের প্র্যাকটিস করি। এবার আসি বাকি জোড়া তরুণাস্থিগুলো তাহলে কোথায় গেল? তো জোড়ার তরুণাস্থিগুলো আমরা এবার খুঁজে বের করি। তো দেখো তো জোড়ার তরুণাস্থির মধ্যে ১ম আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরুণাস্থিটা ভালো করে খেয়াল করো। ওকে। তো দেখো তো এখানে দেখো এই যে একটা এটা হলো জোড়া তরুণাস্থি। এই যে তরুণাস্থিকে বলা হয় হলো অ্যারাটিনয়েড তরুণাস্থি। অ্যারাটিনয়েড তরুণাস্থি। এটা যদি আমি আরো একটু বড় করি তখন দেখো এইখানে আবার তরুণাস্থি আছে এক জোড়া। এই তরুণাস্থিগুলোকে তোমার বলা হয় হলো কুনিফর্ম তরুণাস্থি। কুনিফর্ম তরুণাস্থি। ওকে? আর তার সঙ্গে তোমার থাকে হলো আবার যদি ভালো করে দেখি আমরা এই যে তরুণাস্থি, এই ২ তরুণাস্থিকে তোমার বলা হয় হলো কর্নিকুলেট। তাহলে এই দুটো হলো কর্নিকুলেট তরুণাস্থি, এটা হলো কুনিফর্ম তরুণাস্থি আর এই দুটো হলো তোমার অ্যারাটিনয়েড তরুণাস্থি। অ্যারাটিনয়েড তরুণাস্থি। এটা হলো জোড়ায়, জোড়ায়। ওকে? এবার আসি হলো ভোকাল কর্ডের কথায় আমরা। ভোকাল কর্ড সম্পর্কে আমরা জানি। তো দেখো মানুষের ভোকাল কর্ড হলো ট্রু ভোকাল কর্ড হলো এক জোড়া। এই যে সাদা লাঠির মতো দেখতেছো একটা, এই পাশে এক। তো খেয়াল করো এই সাদা লাঠির মতো এইটা এই পর্যন্ত, আবার এটাও দেখো এই পর্যন্ত। এই সাদা লাঠির মতো এটাকে তোমার বলা হয় হলো ভোকাল কর্ড। এটা হলো ট্রু ভোকাল কর্ড। ভোকাল কর্ড মূলত পেশি দিয়ে তৈরি। বেশ শক্তিশালী পেশি দিয়ে তৈরি ভোকাল কর্ড। আর ভোকাল কর্ডের পাশে যে তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভেস্টিবিউলার ফল্ট বা ফলস ভোকাল কর্ড। তাহলে এক জোড়া আছে ফলস ভোকাল কর্ড আর এক জোড়া আছে হলো ট্রু ভোকাল কর্ড। দুটোই তোমার পেশি দিয়ে তৈরি। দুটাই হলো পেশি দিয়ে তৈরি। এখন খেয়াল করো ভোকাল কর্ড আসলে কি কাজ
করে। তো যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি তখন এই ভোকাল কর্ড দুটার মাঝখানে ফাঁকা থাকে। বাতাস যাওয়া আসা করে শ্বাস নেওয়ার সময়। কিন্তু আমরা যখন কথা বলতে চাই তখন এই ভোকাল কর্ড এদিক থেকে এগিয়ে আসে, এও এদিক থেকে এগিয়ে আসে। ২ টা ভোকাল কর্ড আস্তে, আস্তে ধীরে, ধীরে কাছাকাছি আসে। ফলে ফুসফুস থেকে যে বাতাস আসে সে বাতাস এখানে কম্পন তৈরি করে। কম্পন তৈরি করার ফলে আমরা শব্দ শুনতে পাই। তাহলে দেখো একটা ভিডিও দেখো কিভাবে আ শব্দ তৈরি হয় সে বিষয়ে আমরা দেখি। তো দেখো এখন স্বাভাবিক অবস্থায় আছে। কথা বলার সময় ভোকাল কর্ড ধীরে, ধীরে এরকম দেখো কাছাকাছি চলে আসে। স্বাভাবিক অবস্থায় আসে। যখন আমরা কথা বলব তখন ভোকাল কর্ড ২ টা আস্তে, আস্তে কাছে চলে আসবে। এটা কাছে চলে আসে। ওকে? তারপর এবার তাহলে আমরা আসি হলো ভোকাল কর্ড জানলাম আমরা। এখন আসি ভোকাল কর্ড সম্পর্কে কিছু তথ্য দেখো। শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তার ভোকাল কর্ড তোমার থাকে হলো মাত্র ০.৫ সেন্টিমিটার। ০.৫ থেকে ০.৬ সেন্টিমিটার হয়। আর যখন তোমার মানুষ বয়প্রাপ্ত হওয়া শুরু করে আমরা বলে থাকি হলো তোমার অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। তখন শিশুদের যারা ছেলে তাদের অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। হওয়ার ফলে এই ভোকাল কর্ড তখন তোমার কি করে ধীরে, ধীরে মোটা এবং লম্বা হতে থাকে। ফলে একটা পূর্ণবয়স্ক পুরুষের ভোকাল কর্ড লম্বা হয় হলো ১.৭৫ সেন্টিমিটার থেকে ২.৫ সেন্টিমিটার। এই যে বড় এবং মোটা ভারী হওয়ার কারণে পুরুষের কণ্ঠস্বর হয় হলো তোমার বেশি ভারী বা মোটা হয়, কর্কশ হয়। আর স্ত্রীদের ভোকাল কর্ড হয় ১.২৫ সেন্টিমিটার থেকে ১.৭৫ সেন্টিমিটার। এটা বেশ খাটো পুরুষের তুলনায় এবং কম ভারী বা মজবুত। এ কারণে নারীদের কণ্ঠ হয় হলো তোমার সরু, সুরেলা, ঠিক আছে? মানুষের মন জয় করার জন্য। তাহলে আমরা ভোকাল কর্ড সম্পর্কে আমরা জানতে পারলাম মোটামুটি। তার স্বরযন্ত্র সম্পর্কেও জানতে পারলাম। তাহলে স্বরযন্ত্রের কাজ হলো শব্দ সৃষ্টি করা। তাহলে আমরা পারবো বোধহয় এ পর্যন্ত। এবার দেখো কিভাবে এপিগ্লোটিস আ খাবার যখন আমরা খাই, কিভাবে এপিগ্লোটিস দেখো এই দেখো খাদ্যকে নিচে নামিয়ে দিচ্ছে দেখো। শ্বাসনালীতে যদি ঢুকে পড়ে তখন বিষম খাবে তুমি। এজন্যে যখন আমরা খাবার খাবো তখন এভাবে খাবার গেলার সময় শ্বাসনালীতে খাবার ঢুকতে দেয় না। ওকে? তাহলে আমরা এরপরে নতুন অংশ আমরা পড়া শুরু করব। এখন এই পর্যন্তই। শ্বাসনালী। তো মানুষের শ্বাসনালী লম্বাই হলো দেখো মানুষের শ্বাসনালী এটা। এটা তোমার লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার। শ্বাসনালী লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার। আর শ্বাসনালীর ব্যাস হলো ২ থেকে ২.৫ সেন্টিমিটার। তাহলে আমাদের শ্বাসনালী লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার আর ব্যাস হলো ২ থেকে ২.৫ সেন্টিমিটার। আর এতে দেখো এরকম সুন্দর দেখা যাচ্ছে স্প্রিং এর মতো। এরকম স্প্রিং এর মতো তরুণাস্থি থাকে হলো এখানে ১৬ থেকে ২০ টি। আর শ্বাসনালীর বাইরে যোজক কলার আবরণ থাকে আর ভিতরে তোমার থাকে হলো মিউকাস সমৃদ্ধ আবরণী কলার আবরণ। তো ওখানে সংবেদী রোমও থাকে। এজন্য আমাদের কোনো কিছু শ্বাসনালীতে ঢুকে পড়লে কাশি, বিষম এগুলোর আবির্ভাব ঘটে। তো শ্বাসনালী চুপসে যায় না। কারণ এখানে তরুণাস্থির রিং বা বলয় থাকে। এ কারণে এটা চুপসে যায় না। এবার আসি হলো শ্বাসনালী যখন ফুসফুসে প্রবেশ করে ২ টা শাখায় বিভক্ত হয়ে প্রবেশ করে। তো শাখা ২ টা দেখি আমরা দেখো। ২ টা শাখায় বিভক্ত হয়ে ২ ফুসফুসে প্রবেশ করে। এই শাখা দুটিকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। আর বহুবচনে বলা হয় ব্রঙ্কাই। প্রাইমারি ব্রঙ্কাস ২ ফুসফুসে প্রবেশ করে। প্রবেশ করার পর দেখো ডান ফুসফুসে প্রাইমারি ব্রঙ্কাস তোমার ভাগ হয়ে যায় এরকম। এই তো দেখো। এটা হলো ডান ফুসফুসে এরা ভাগ হয় হলো ৩ ভাগে। ৩ টা শাখায় ভাগ হয়। কারণ ডান ফুসফুসে লোব বা খন্ড হলো তোমার ৩ টা। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। ৩ শাখায় প্রবেশ করে। আর বাম ফুসফুসে এরা প্রবেশ করে হলো ২ টা শাখায়। এই যে একটা, এই যে একটা ২ শাখা। তাহলে ব্রঙ্কাস যে দিক দিয়ে ব্রঙ্কাসটা প্রবেশ করে ফুসফুসে সেই ফুসফুসের সেই জায়গাটাকে বলা হয় হলো হাইলাম। তো এবার আসি হলো তারপরেরটা ভালোভাবে খেয়াল করো তুমি। এই যে ব্রঙ্কাস গুলো প্রবেশ করলো প্রাইমারি ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করলো। করার পর এই ডান ফুসফুসে তোমার ৩ শাখায় বিভক্ত হয়েছিল। মেইন শাখা আর বাম ফুসফুসে হলো ২ টা শাখা। এই যে ২ টা শাখা বা ৩ টা শাখা এদেরকে তোমার বলা হয় হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস আবার কি করবে? ফুসফুসে প্রবেশ করার পর ডান ফুসফুসে খন্ড বা লোবিউল আছে হলো তোমার ১০ টি শাখায় ভাগ হবে এবং বাম ফুসফুসে তোমার লোবিউল আছে হলো ৮ তাহলে বাম ফুসফুসে ৮ টি শাখায় বিভক্ত হবে। তাহলে আমরা দেখলাম যে প্রাইমারি ব্রঙ্কাস হলো তোমার ২ টা, সেকেন্ডারি ব্রঙ্কাস হলো তাহলে তোমার ৫ আর টারশিয়ারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে যেটা তৈরি হলো এটা সেকেন্ডারি ব্রঙ্কাস এখান থেকে টারশিয়ারি ব্রঙ্কাস তৈরি হলো। টারশিয়ারি ব্রঙ্কাস হবে হলো ১৮ টি। কারণ ফুসফুসে লোবিউল মোট হলো ১৮ টি। এবার আসি ব্রঙ্কাস গুলো তোমার ফুসফুসের ভিতরে খন্ডগুলোতে ঢোকার পর আরো অসংখ্য শাখায় বিভক্ত হয়। তো সেই শাখাগুলোকে আমরা বলবো হলো ব্রঙ্কিওল। তাহলে আরো যে শাখাগুলোতে ভাগ হলো এই দেখো শাখায় বিভক্ত হচ্ছে। এই শাখাগুলোর নাম হলো ব্রঙ্কিওল। তো ব্রঙ্কিওল হলো তোমার ২ ধরনের।
ব্রঙ্কিউল হলো ২ ধরনের। একটা ব্রঙ্কিউল তোমার হলো ১ম দিকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রান্তীয় ব্রঙ্কিউল। আরেকটা ব্রঙ্কিউল এখান থেকে তোমার হলো অ্যালভিওলাসের মধ্যে ঢুকে পড়বে। অর্থাৎ অ্যালভিওলাস পর্যন্ত প্রবেশ করবে। এটুকুকে তোমরা বলবা হলো শ্বসন ব্রঙ্কিউল। ওকে? তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউল এগুলো হলো প্রান্তীয় ব্রঙ্কিউল। এখান থেকে যে শাখাগুলো বের হবে তারা হবে হলো তোমার শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউলের সংযোগস্থলে থাকে হলো অ্যাট্রিয়াম। আর শ্বসন ব্রঙ্কিউলের এই অ্যাট্রিয়াম থেকে যখন অ্যালভিওলাসের ভিতর প্রবেশ করবে সেই সরু নালীগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। আর অনেকগুলো অ্যালভিওলাস থোকার আঙ্গুরের থোকার মতো থলি আকারে অবস্থান করে। সেই থলিটাকে বলা হয় হলো অ্যালভিওলার। তো আমরা দেখে নেই আবার এখান থেকে বেশ হয়। খুবই কমন এটা মনে রাখতে। এইটা হলো আমার ছিল প্রাইমারি ব্রঙ্কাস এইটা আর এইটা। এই ২ টা হলো আমার সেকেন্ডারি ব্রঙ্কাস। সেখান থেকে যে শাখা বের হয়েছে এইটা, এইটা, এইটা। এই শাখাগুলোকে আমরা বলব হলো টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে যে শাখা বের হলো এই শাখাগুলো, এগুলোকে আমরা বলব হলো প্রান্তীয় ব্রঙ্কিউল। আর এখান থেকে আবার যে শাখাগুলো বের হয়ে যাবে সেগুলোকে বলা হবে শ্বসন ব্রঙ্কিউল। তাহলে আমরা পারবো এটা ইজিয়াস। তাহলে শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিউলের গঠন পারবো। ব্রঙ্কাস, ব্রঙ্কিউলের গঠন কিছুটা শ্বাসনালীর মতোই। এখন আমরা পড়বো হলো তার পরের অংশ। শ্বসন বৃক্ষ বলতে আমরা কি বুঝি? প্রশ্ন হলো শ্বসন বৃক্ষ কি? ২ নাম্বারের প্রশ্ন। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসে। তো দেখো প্রাইমারি ব্রঙ্কাস আমরা যদি খেয়াল করি, দেখো ট্রাকিয়া তারপরে হলো প্রাইমারি ব্রঙ্কাস। তো এই প্রাইমারি ব্রঙ্কাস এখান থেকে অ্যালভেওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠন যদি খেয়াল করা হয় তাহলে সেটা দেখতে উল্টানো গাছের মতো মনে হয়। ঠিক মনে হচ্ছে উল্টানো একটা গাছের মতো। এ ধরনের গঠনকে বলা হয় শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষে কি থাকে? খেয়াল করো এটার ক্রম খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় খুব আসে এটা। তো দেখো শ্বসন বৃক্ষে ১ম থাকে হলো প্রাইমারি ব্রঙ্কাস। এটা হলো প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের পর থাকে হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। এটা হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। এই শাখাগুলো সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে তোমার থাকে টারশিয়ারি ব্রঙ্কাস। এগুলো হলো টারশিয়ারি ব্রঙ্কাস। একটা করে দেখি আমরা টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে যে শাখা বের হয় এগুলোর নাম হলো প্রান্তীয় ব্রঙ্কিউল। আর প্রান্তীয় ব্রঙ্কিউল থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে আমরা বলবো হলো শ্বসন ব্রঙ্কিউল। তো শ্বসন ব্রঙ্কিউলের সাথে তোমার থাকে অ্যালভিওলার নালী। এখান থেকে যদি আমরা দেখাই তাহলে এখান থেকে তোমার থাকবে হলো অ্যালভিওলার নালী। এটা হলো শ্বসন ব্রঙ্কিউল। এখান থেকে আবার শাখা তৈরি হয়। এই শাখাগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। প্রতিটি অ্যালভিওলার নালীর সাথে আবার এরকম থলির মতো গঠন দেখা যায়। এগুলো অ্যালভিওলার থলি। এর ভেতরে আঙ্গুরের থোকার মতো এরকম অ্যালভিওলাস থেকে যায়। এই পুরো গঠনটাকে বলা হয় শ্বসন ব্রঙ্কিউল। এবার খেয়াল করো শ্বসন ব্রঙ্কিউলের কাণ্ড কোনটা তাহলে? শ্বসন ব্রঙ্কিউলের কাণ্ড হলো তোমার প্রাইমারি ব্রঙ্কাস, শাখা প্রশাখা হলো ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল, বাকি ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল আর এর ফল হলো তোমার অ্যালভিওলাস। এটা একটু মনে রাখতে হবে। তাহলে শ্বসন ব্রঙ্কিউলের কাণ্ড হলো প্রাইমারি ব্রঙ্কাস আর শাখা প্রশাখা হলো সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল আর ফল হলো অ্যালভিওলাস। ওকে? তাহলে আমরা এটা পারব। তো এবারের প্রশ্ন হলো ফুসফুসের গঠন। ফুসফুসের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো ভালো করে খেয়াল করো। তো ফুসফুসের সঙ্গে আমরা বলব মানবদেহের প্রধান শ্বসন অঙ্গের নাম হলো ফুসফুস। এবার আসি ফুসফুসের বর্ণ কেমন? ফুসফুসের বর্ণ হলো তোমার গোলাপি বর্ণের। ফুসফুসের অবস্থান। ফুসফুস কোথায় অবস্থান করে? ফুসফুসের অবস্থান হলো বক্ষগহ্বরে। হৃৎপিণ্ডের ২ পাশে থাকে হলো ফুসফুস। এবার আসি ফুসফুসের সংখ্যা। মানব ফুসফুসের সংখ্যা হলো ২ টি। বক্ষগহ্বরের ডান দিকে থাকে হলো ডান ফুসফুস আর বক্ষগহ্বরের বাম দিকে তোমার থাকে হলো বাম ফুসফুস। ফুসফুসের ওজন হলো তোমার এই ফুসফুসের ওজন হলো তোমার ডান ফুসফুসটা একটু বড় হয়। এই ডান ফুসফুস এটা একটু বড় আর বাম ফুসফুস হলো তোমার একটু ছোট। বাম ফুসফুস একটু ছোট আর ডান ফুসফুস একটু বড়। তো ডান ফুসফুসের ওজন হলো তোমার ৬২৫ গ্রাম আর বাম ফুসফুসের ওজন হলো ৫৬৫ গ্রাম প্রায়। ফুসফুসের ধারণ ক্ষমতা ২ ফুসফুসের ধারণ ক্ষমতা। প্রত্যেকটা ফুসফুসই প্রায় ৬ লিটার বায়ু ধারণ করতে পারে, বায়ু ধারণ ক্ষমতা। এবার আসি হলো এই ফুসফুসের বাহ্যিক গঠন। তো ফুসফুসগুলো তোমার হলো ২ টা ফুসফুসই কয়েকটি খণ্ডে বিভক্ত। তো ভালো করে দেখি আমরা খণ্ডগুলো। দেখো ডান ফুসফুসে দেখো মাঝ বরাবর এরকম সুন্দর একটা ভাঁজ দেখা যাচ্ছে। এই তো ভাঁজ দেখা যাচ্ছে। এটাকে তোমার বলা হয় হলো অবলিক ফিশার। সরি আনুভূমিক ফিশার এটা। আনুভূমিক ফিশার। আনুভূমিক ফিশার দিয়ে ডান ফুসফুস ১ম এ দেখো ২ টা খণ্ডে ভাগ হয়ে গেছে। এবার খেয়াল করো, এবার যদি আমরা একে উল্টায় ফেলি একটু, এই দেখো এখানে আরো একটা ফিশার দেখা যাচ্ছে। এই যে ফিশার মানে হলো ভাঁজ আরকি। এই যে আরেকটা ফিশার, এটার নাম হলো অবলিক ফিশার। তাহলে এই আনুভূমিক ফিশার আর হলো অবলিক ফিশার এই ২ টা ফিশারের সাহায্যে ডান ফুসফুস মোট ৩ খণ্ডে বিভক্ত। এটা হলো ১ নাম্বার খণ্ড। এটা হলো আপার লোব বা আপার সেগমেন্ট বলতে পারো তুমি। ঠিক আছে?
এটাকে আমরা সুপেরিয়র লোবও বলতে পারি। আর এটা হলো তোমার ইনফিরিয়র লোব আর এইটা হলো তোমার মিডল লোব। তাহলে আপার লোব বা সুপেরিয়র লোব, এটা হলো ইনফিরিয়র লোব আর এটা হলো মিডল লোব। এখন আমরা যাচ্ছি হলো বাম ফুসফুস। বাম ফুসফুসের খন্ড কয়টা? খেয়াল করো। তো বাম ফুসফুসে কিন্তু আনুভূমিক কোনো ফিসার নাই। বাম ফুসফুসে শুধুমাত্র একটা ফিসার থাকে, এই যে এই ফিসার। এটাকে তোমার বলবো হলো অবলিক ফিসার। এই অবলিক ফিসারের সাহায্যে বাম ফুসফুসের খন্ড হলো ১ টা ২ টা, ২ খন্ডে বিভক্ত। তাহলে আমরা দেখলাম মানুষের ফুসফুস হলো মোট খন্ড তাহলে কয়টা? মোট খন্ড হলো তোমার ৫। ডান ফুসফুসের খন্ড হলো ৩ টি আর বাম ফুসফুসের খন্ড হলো ২ টি। মোট খন্ড হলো তোমার ৫। তাহলে মানুষের ফুসফুসের মোট খন্ড হলো ৫। এবার আসি ডান ফুসফুসে আবার কতগুলো অনুখন্ড থাকে, কার্যকরী একক খন্ড থাকে। ডান ফুসফুসে অনুখন্ড হলো তোমার ১০ টি। তাহলে ডান ফুসফুসে কার্যকরী অনুখন্ড বা একক আছে হলো ১০ টি। আর বাম ফুসফুসে কার্যকরী অনুখন্ড বা একক আছে হলো তোমার ৮। এটা মনে রাখতে হবে। তাহলে প্রধান খন্ড হলো ৫ টি আর অনুখন্ড বা লোবিউল বলা হয় এগুলোকে। লোবিউল হলো তোমার ১৮ টি, ২ ফুসফুস মিলে। ডান ফুসফুসে লোবিউল হলো ১০ টি, বাম ফুসফুসে হলো ৮। ওকে? তো আমরা এখন পড়ব হলো ফুসফুসের যে অংশ দিয়ে, খেয়াল করো, ফুসফুসে দেখো এই অংশ দিয়ে ব্রোঙ্কাস ফুসফুসে ঢুকে পড়ে। ব্রোঙ্কাস যে অংশ দিয়ে ঢুকে পড়ে এই অংশটাকে আমরা বলবো হলো হাইলাম। এই দেখো এখানে একটা ভাঁজ আছে। এই ভাঁজ বরাবর ঢুকে পড়ছে হলো তোমার ব্রোঙ্কাস। এই স্থানকে বলা হয় হলো হাইলাম। ওকে? এবার আসি হলো ফুসফুসের হাইলাম আমরা দেখলাম। এখন খেয়াল করো ভালো করে। দেখো বাম ফুসফুসে তুমি যদি লক্ষ্য করো ভালোভাবে, এটা আরো ভালো দেখা যাবে। এটা হলো বাম ফুসফুস। বাম ফুসফুসে আমি যদি খেয়াল করি ভালোমতো, তো দেখো এখানে একটা সুন্দর খাঁজ দেখা যাচ্ছে। এই খাঁজ বরাবর হৃৎপিণ্ড একটু এদিকে বেঁকে থাকে। এই খাঁজটাকে বলা হয় হৃদখাঁজ বা কার্ডিয়াক নচ। হৃদখাঁজ বা কার্ডিয়াক নচ। ওকে? আর এই যে এখানে হাইলাম আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হলো হাইলাম। এখান দিয়ে ফুসফুস ঢুকে পড়ছে। এই যে স্থান দিয়ে ঢুকে পড়ছে এখানে তোমার এটাকে আবার পালমোনারি রুটও বলা হয়। পালমোনারি রুট বা পালমোনারি মূল বলা হয়। তাহলে আমরা ফুসফুসের মোটামুটি বাহ্যিক যে আলোচনা আমরা দেখলাম। এবার আসি ফুসফুস তোমার একটা আবরণে আবৃত থাকে। ফুসফুস এরকম একটা আবরণে আবৃত থাকে। এর বাইরের আবরণ আছে। বাইরের আবরণটাকে বলা হয় হলো তোমার প্লুরা। প্লুরার স্তর হলো তোমার ২ টা। ফুসফুসের প্লুরার স্তর হলো ২ টা। বাইরের যে আস্তরণ দেখা যাচ্ছে প্লুরার, এটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। আর ভিতরে যে আস্তরণ দেখা যায় সেটাকে বলা হয় হলো ভিসেরাল প্লুরা। বাইরের আস্তরণকে বলা হয় প্যারাইটাল প্লুরা, ভিতরেরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। এই ২ প্লুরার যে আস্তরণ, তো দেখো এই যে ভিতরেরটা হলো ভিসেরাল প্লুরা। ২ প্লুরার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে আন্তঃপ্লিউরাল গহ্বর বলা হয়। আর এর ভিতরে তোমার থাকে হলো সেরাস ফ্লুইড। পিচ্ছিল এক ধরনের তরল। এটা ফুসফুসকে প্রসারিত হওয়ার সময় ঘর্ষণজনিত চাপ থেকে রক্ষা করে। তাহলে গেল প্লুরা। এবার আসি ফুসফুসের অভ্যন্তরে কি আছে? তো আমরা যদি ভালো করে খেয়াল করি দেখো, তো ফুসফুসে ১ম প্রবেশ করে হলো ব্রোঙ্কাস। ব্রোঙ্কাস প্রবেশ করার পর ফুসফুসের ভিতরে যখন ব্রোঙ্কাস প্রবেশ করার পর যে শাখাটা ফুসফুসে প্রবেশ করে ব্রোঙ্কাস, সেটাকে বলা হয় হলো প্রাইমারি ব্রোঙ্কাস। সেখান থেকে তৈরি হয় হলো সেকেন্ডারি ব্রোঙ্কাস। সেকেন্ডারি ব্রোঙ্কাস থেকে তোমার তৈরি হয় হলো টারশিয়ারি ব্রোঙ্কাস। তাহলে প্রাইমারি ব্রোঙ্কাস, সেকেন্ডারি ব্রোঙ্কাস এবং টারশিয়ারি ব্রোঙ্কাস। এই টারশিয়ারি ব্রোঙ্কাসগুলো আবার শাখায় বিভক্ত হয়ে তোমার হলো তৈরি করে হলো ব্রোঙ্কিউল। ১ম দিকে যে ব্রোঙ্কিউল থাকে সেটাকে আমরা বলবো হলো প্রান্তীয় ব্রোঙ্কিউল। আর পরের দিকে যে ব্রোঙ্কিউল গুলো থাকে সেটাকে বলা হয় হলো টারশিয়ারি ব্রোঙ্কিউল। টারশিয়ারি ব্রোঙ্কিউলের মাথার দিকে তোমার থাকে অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীর সঙ্গে থাকে হলো অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলিতে থাকে হলো অ্যালভিওলাস। তাহলে আমরা যদি শর্ট একটা ভিউ তৈরি করতে চাই আমরা, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হলো, দেখো তাহলে ১ম এটা হলো আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে যে শাখাগুলো বের হয় ২ টা শাখা। এই শাখা দুটাকে আমরা বলবো হলো ব্রোঙ্কাস, প্রাইমারি ব্রোঙ্কাস। এখান থেকে যে শাখা বের হয় এটাকে আমরা বলবো হলো সেকেন্ডারি ব্রোঙ্কাস। সেকেন্ডারি ব্রোঙ্কাস থেকে আবার যে শাখাগুলো বের হয় সেগুলোকে আমরা বলবো হলো টারশিয়ারি ব্রোঙ্কাস। টারশিয়ারি ব্রোঙ্কাস থেকে যে শাখা বের হয় সেটাকে আমরা বলবো হলো প্রান্তীয় ব্রোঙ্কিউল। প্রান্তীয় ব্রোঙ্কিউল থেকে আবার যে শাখা বের হয় এরকম, সেটাকে আমরা বলবো হলো শ্বসন ব্রোঙ্কিউল। শ্বসন ব্রোঙ্কিউলের মাথায় তোমার থাকে হলো এরকম নালী। এটাকে বলা হয় অ্যালভিওলার নালী। এই যে অ্যালভিওলার নালী, এটার মাথায় তোমার থাকে হলো এরকম অ্যালভিওলার থলি। থলির ভিতরে তোমার থাকে হলো এরকম অ্যালভিওলাস। অ্যালভিওলাস, ক্লিয়ার? তাহলে ফুসফুসের অভ্যন্তরীণ গঠন হলো এরকম। এবার মানুষের প্রত্যেক ফুসফুসে গাঠনিক ও কার্যিক একক হিসেবে থাকে হলো অ্যালভিওলাস। তো ২ ফুসফুস মিলে যে অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাসের সংখ্যা হলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৭০ কোটি ২ ফুসফুস মিলে। আর অ্যালভিওলাস গুলোর গঠন আমরা
পরের প্রশ্নে আলোচনা করতে হবে। জাস্ট এখানে এটুকু পড়লেই হবে। তাহলে ফুসফুসের গঠনে সামারি আমরা দেখি কি আছে। তো ফুসফুসের গঠনে ১ম আমরা যেগুলো দেখলাম সেটা আমরা খেয়াল করি। তো দেখো, তো ফুসফুস হলো একটা স্পঞ্জের মতো নরম একটা অঙ্গ। তো ফুসফুসের সংখ্যা হলো ২ টি। ডান ফুসফুস, বাম ফুসফুস। ডান ফুসফুসের খন্ড হলো তোমার ৩ টা, বাম ফুসফুসের খন্ড হলো তোমার ২ টা। ডান ফুসফুসে আবার লোবিউল থাকে হলো ১০ টি, বাম ফুসফুসে হলো ৮। ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা বা প্লুরা। প্লুরা প্যারাইটাল এবং ভিসেরাল ২ টা স্তর বিশিষ্ট হয়। ২ স্তরের মাঝখানে সেরাস ফ্লুইড থাকে, যার ফলে ফুসফুস ঠিকঠাক মতো সংকুচিত প্রসারিত হতে পারে। ফুসফুসের সংকোচনের সময় ঘর্ষণ রোধ করে হলো এই সেরাস ফ্লুইড। ফুসফুসের ভিতরে শ্বাসনালী ঢোকে ব্রঙ্কাস নামে, প্রাইমারি ব্রঙ্কাস। সেখানে যে আ খাঁজ থাকে সেটাকে বলা হয় হলো তোমার ফুসফুসের হাইলাম বলা হয়। আর হৃৎপিণ্ড বাম ফুসফুসের দিকে একটু বেঁকে থাকে, ফলে বাম ফুসফুসে একটা খাঁজ তৈরি হয়। বাম ফুসফুসের এই খাঁজকে বলা হয় হলো তোমার হৃদখাঁজ বা কার্ডিয়াক। আর প্রাইমারি ব্রঙ্কাস ভিতরে ঢোকার পর এরা তোমার ১ম যে শাখায় বিভক্ত হয়, সেই শাখাগুলোকে আমরা বলব হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। সেখান থেকে হয় টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে হয় হলো প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপরে শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী এবং অ্যালভিওলার থলি। থলির ভিতরে আঙ্গুরের থোকার মতো থাকে হলো তোমার অ্যালভিওলাস। ওকে? তাহলে আমরা মোটামুটি আ বেসিক ফুসফুসের এটুকু লিখলেই ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে আমরা যাচ্ছি হলো তারপরেরটায়। প্রশ্ন, অ্যালভিওলাসের গঠন ও কাজ লিখো। তাহলে এবারে প্রশ্ন হলো অ্যালভিওলাসের গঠন ও কাজ লিখো। তো খেয়াল করো, অ্যালভিওলাসের গঠন ও কাজ এটা খুবই ইম্পোর্টেন্ট, 3 স্টার প্রশ্ন। তো ১ম আসি অ্যালভিওলাস। অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কাজের একক। ফুসফুসের গঠন ও কাজের একক হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাসের আকৃতি, অ্যালভিওলাসগুলো তোমার দেখতে সাবানের ফেনার বুদবুদের মতো। অ্যালভিওলাস এর সংখ্যা, অ্যালভিওলাস কতগুলো পাওয়া যায়? তো অ্যালভিওলাস মূলত পাওয়া যায় হলো যখন শিশুর এখনই জন্ম নিল যে শিশু নবজাতক, তার ফুসফুসে ২ ফুসফুস মিলে অ্যালভিওলাস পাওয়া যাবে হলো মাত্র ২০ মিলিয়ন। শিশুর বয়স যখন ৮ বছর হয় তখন অ্যালভিওলাসের সংখ্যা হয় প্রায় ৩০০ মিলিয়ন। আর প্রাপ্তবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা হয় হলো তোমার প্রায় ৪৮০ মিলিয়ন। প্রায় ৪৮০ মিলিয়ন। এবার দেখো, অ্যালভিওলাসের যতগুলো অ্যালভিওলাস আছে এতগুলো অ্যালভিওলাসকে আমরা যদি একত্রিত করি তাহলে প্রায় ৭০ থেকে ৯০ বর্গমিটার জায়গা দখল করবে। তাহলে অ্যালভিওলাসগুলো যে শ্বসন তল তৈরি করে সেই শ্বসন তলের ক্ষেত্রফল হবে হলো ৭০ থেকে ৯০ বর্গমিটার। এবার আসি হলো অ্যালভিওলাসের গঠন। প্রতিটি অ্যালভিওলাস দেখতে তোমার হলো সাবানের ফেনার বুদবুদের মতো, একটু আগে বলেছি। তো দেখো অ্যালভিওলাসে কি থাকে, মনোযোগ সহকারে দেখো। এটা হলো একটা অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসগুলোর ব্যাস হয় হলো প্রায় ২.২ মিলিমিটার, ০.২ মিলিমিটার, ০.২ মিলিমিটার হলো ব্যাস। আর অ্যালভিওলাসের এইটা হলো তোমার প্রাচীর, এটা প্রাচীর অ্যালভিওলাসের। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো তোমার ০.২ মাইক্রোমিটার। এটা বইভেদে কম বেশি আছে, ০.২ মাইক্রোমিটার। তাহলে অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো ০.২ মাইক্রোমিটার। আর অ্যালভিওলাসের ব্যাস যেটা পুরোটা সেটা হলো ০.২ মিলিমিটার, বা মিলিমিটার। ওকে? তাহলে ০.২ মিলিমিটার আর ০.২ মাইক্রোমিটার। এবার অ্যালভিওলাসের প্রাচীর গঠিত হয় কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। তাহলে এই আবরণটা গঠিত হয়েছে হলো কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। আর এই আবরণে তোমার কোলাজেন তন্তু এবং ইলাস্টিন তন্তু দেখা যায় এই আবরণে। তাহলে কোলাজেন তন্তু আছে এতে কিছু, ইলাস্টিন তন্তু কিছু পরিমাণে আছে। ইলাস্টিন তন্তু এবং কোলাজেন তন্তু অ্যালভিওলাসকে ঠিকঠাক মতো ছোট বড় হতে সাহায্য করে। এরা কখনো চুপসে যায় না আরকি। সহজে ছোট বড় হতে পারে। অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা। আর প্রত্যেকটা অ্যালভিওলাসের প্রাচীরকে তোমার ঘিরে থাকে হলো অসংখ্য কৈশিক জালিকা। এই দেখো খেয়াল করো, অ্যালভিওলাসের প্রাচীরকে ঘিরে থাকে হলো কৈশিক জালিকা। এবার আসি হলো অ্যালভিওলাসের এই কৈশিক জালিকাগুলো কি কাজে লাগে আরকি অ্যালভিওলাসে, সেটা আমরা দেখি এখন। তো অ্যালভিওলাসের কৈশিক জালিকা দেখো, একপাশে লাল যেটা দেখতে পাচ্ছ তুমি, লাল এটাকে তোমার বলা হয় হলো ধমনী। আর এই পাশে তোমার হলো শিরা, নীলটা। ধমনী এবং শিরা এরা যখন তোমার মিলিত হয় সংযোগস্থল, দেখো ধমনী শিরার সংযোগস্থলে তোমার থাকে হলো সূক্ষ্ম নালিকা, এগুলোকে বলা হয় কৈশিক নালিকা। কৈশিক নালিকার প্রাচীর অত্যন্ত পাতলা, অ্যালভিওলাসের প্রাচীরও অত্যন্ত পাতলা। ফলে খুব সহজেই কৈশিক নালিকা হতে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বিনিময় হতে পারে। ওকে? এবার আসি অ্যালভিওলাসের প্রাচীরে কোষ থাকে হলো ২ ধরনের, টাইপ 1, টাইপ 2 এরকম কোষ থাকে। তো টাইপ 2 কোষ যেগুলো অ্যালভিওলাসের প্রাচীরে, সেই টাইপ 2 কোষগুলো তোমার ক্ষরণ করে হলো এই যে এটা হলো টাইপ 2 একটা কোষ, এখানেও টাইপ কোষ দেখা যাচ্ছে। এই টাইপ 2 কোষগুলো তোমার ক্ষরণ করে হলো সারফেক্ট্যান্ট। তাহলে এটা কি ক্ষরণ করে? সারফেক্ট্যান্ট। আচ্ছা, তাহলে শর্টকাটে লিখি আমি সারফেক্ট্যান্ট। তো সারফেক্ট্যান্ট ক্ষরণ করে হলো এই টাইপ 2 কোষ। সারফেক্ট্যান্ট গঠিত হয় কয়েকটা উপাদান দিয়ে। একটা হলো ফসফোলিপিড, নিউট্রাল লিপিড আর তোমার তৈরি হয় হলো কিছু প্রোটিন ও আয়ন দিয়ে।
তাহলে সারফেক্টেন্ট তৈরি হয় হলো ফসফোলিপিড, নিউট্রাল লিপিড, তারপর হলো তোমার আয়ন এবং আরো কিছু প্রোটিন দিয়ে তৈরি হয় হলো সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট ডিটারজেন্ট ধর্মী পিচ্ছিল তরল পদার্থ। এটা হলো তোমার পৃষ্ঠটান কমিয়ে দেয় অ্যালভিওলাসের। অ্যালভিওলাসকে চুপসে যেতে দেয় না সারফেক্টেন্ট। সহজে অ্যালভিওলাস ছোট বড় হতে পারে সারফেক্টেন্টের কারণে। ভ্রূণ অবস্থায় ভ্রূণের বয়স যখন ২৩ সপ্তাহ হয় তখন সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। ২৪ সপ্তাহ এর পূর্ব পর্যন্ত ভ্রূণকে স্বাধীন সত্তার অধিকারী মনে করা হয় না। খুবই ইম্পোর্টেন্ট এটা। এ কারণে ২৪ সপ্তাহের পূর্ব পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। অর্থাৎ সন্তান নষ্ট করে ফেলার অনুমতি দেওয়া হয় ২৪ সপ্তাহর আগ পর্যন্ত। এবার আসি হলো সারফেক্টেন্ট যদি না থাকে তাহলে ফুসফুসের অ্যালভিওলাস এবং পুরো ফুসফুসই ঠিকমতো কাজকে পারবে না। আর সারফেক্টেন্টের অভাবে শিশুদের বা বড়দেরও তোমার রোগ হয়। এই রোগটাকে বলা হয় RDS। রোগটাকে বলা হয় RDS। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও বলা হয় আরকি পূর্ণরূপ। তো এবার আসি হলো আমরা অ্যালভিওলাসের ভিতরে তোমার দেখা যায় হলো এই যে তুমি দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হলো ম্যাক্রোফাজ। এরা জীবাণু ধ্বংস করে। ফুসফুসে প্রচুর পরিমাণে জীবাণু প্রবেশ করে। সেই জীবাণুগুলোকে ধ্বংস করে হলো এই ম্যাক্রো। ওকে? আর এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এটা হলো অ্যালভিওলার নালী এদিক দিয়ে প্রবেশ তার ছিদ্র এটা। তাহলে অ্যালভিওলাস সম্পর্কে আমরা হাইলাইট আবার দেখি খুব ভালোভাবে। এর ১ম ছিল অ্যালভিওলাস তোমার দেখতে হলো সাবানের ফেনার বুদবুদের মতো। এর আবরণ গঠিত হয় স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু দিয়ে। আর এতে তোমার কিছু কোলাজেন ও ইলাস্টিন তন্তু থাকে। আর অ্যালভিওলাসে টাইপ 1, টাইপ 2 কোষ থাকে। টাইপ 2 কোষগুলো সারফেক্টেন্ট ক্ষরণ করে। আর অ্যালভিওলাসের প্রাচীরে তোমার ম্যাক্রোফাজ থাকে। ম্যাক্রোফাজ হলো শ্বেতকণিকা এক ধরনের, এরা জীবাণু ধ্বংস করে। অ্যালভিওলাসের ব্যাস হলো ০.2 মিলিমিটার। অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব হলো ০.2 মাইক্রোমিটার। এবার আসি অ্যালভিওলাসকে ঘিরে থাকে অসংখ্য কৈশিক জালিকা। তোমরা ধীরে, ধীরে লিখে নাও, টপ দিয়ে লিখে নেবে। এবার হলো অ্যালভিওলাসের সংখ্যা, নবজাতক শিশুর অ্যালভিওলাসের সংখ্যা হলো তোমার কত মিলিয়ন? ২০ মিলিয়ন। ৮ বছর বয়সী এর সংখ্যা হয় হলো তোমার ৩০০ মিলিয়ন। প্রাপ্তবয়স্ক মানুষের অ্যালভিওলাসের সংখ্যা হলো ৪৮০ মিলিয়ন প্রায়। আর গড় ধরলে ৩০০ থেকে ৫০০ মিলিয়নের। তো অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন ও কাজে রাখে। এবার আসি অ্যালভিওলাসের কাজ। অ্যালভিওলাসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে। ওকে? তাহলে আমরা অ্যালভিওলাস পারবো আশা করি। এটা খুবই কমন। বারবার প্র্যাকটিস করবে তাহলে পারবে তোমরা। তো আমরা এর পরের স্টেপে চলি। তো এবার আমরা পড়বো হলো শ্বসন পেশি। তো শ্বসন পেশিগুলো কি, কি? যে সকল পেশি শ্বসনে সহায়তা করে তাদেরকে বলা হয় হলো শ্বসন পেশি। তো দেখি আমরা শ্বসন পেশি মূলত ২ ধরনের। শ্বসনে সহায়তাকারী প্রধান শ্বসন পেশি হলো ২ ধরনের। একটা হলো তোমার ডায়াফ্রাম, আরেকটা হলো ইন্টারকোস্টাল পেশি। তো ১ম আমরা দেখি হলো ডায়াফ্রাম। তো বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে পৃথককারী, বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে পৃথককারী পেশি থাকে। তো দেখো এই যে এটা, এর নিচে এটা হলো তোমার উদর গহ্বর, এটা হলো উদর গহ্বর। আর উপরে এই যে বনিকেস বা বক্ষপিঞ্জর, এর নিচে আছে হলো তোমার বক্ষ গহ্বর। তাহলে এটা হলো বক্ষ গহ্বর আর নিচেরটা উদর গহ্বর। এই দুটার মাঝখানে দেখো এই যে পেশিটা নড়তেছে, এই যে এই পেশিটা এটাকে আমরা বলবো হলো উঠে গেল আবার নামতেছে। এটাকে বলা হয় ডায়াফ্রাম। ডায়াফ্রাম দেখতে ছাতার মতো। এটা ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত। আর ডায়াফ্রামের একটা বিশেষ দেখো, যখন ডায়াফ্রাম নিচের দিকে নামে, এই যে নিচের দিকে নামতেছে, নিচে নামে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, উদর গহ্বরের আয়তন কমে। এবার দেখো ডায়াফ্রাম যখন উপর দিকে উঠছে, এই যে উপর দিকে উঠলো, তখন বক্ষ গহ্বরের আয়তন কমে, উদর গহ্বরের আয়তন বাড়ে। ডায়াফ্রামের ছন্দময় ক্রিয়ার ফলেই মূলত প্রশ্বাস এবং নিঃশ্বাস সংঘটিত হয়। এবার আসি দ্বিতীয় প্রকারের পেশি হলো ইন্টারকোস্টাল পেশি। দেখো এই যে এটা হাড্ডি, বক্ষপিঞ্জরের হাড়। এই বক্ষপিঞ্জরের হাড়গুলোর মাঝে এরকম পেশি থাকে। এই পেশিগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি যখন তোমার সংকুচিত হয়, তখন দেখো এই যে বক্ষপিঞ্জরের হাড়, এই যে খাঁচা, এটা তোমার কি হচ্ছে? ধীরে, ধীরে উপর দিকে উত্তোলিত হয়। তাহলে স্টার্নাম সামনের দিকে সঞ্চালিত হয় এবং বক্ষপিঞ্জরের হাড়গুলো পশুকা, এগুলো উত্তোলিত হয়, উপর দিকে ওঠে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষ গহ্বরের আয়তন আরো বেড়ে যায়। তো বহিঃশ্বসনের আমরা সংজ্ঞা লিখবো এভাবে, যে শ্বসনে শুধু অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। কোনো শক্তি উৎপন্ন হয় না। তাহলে শক্তি উৎপন্ন হয় না, শুধু অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে, তাকে বলা হয় বহিঃশ্বসন। ওকে? এবার আসি বহিঃশ্বসনের স্থান। কোথায় এই বহিঃশ্বসনটা ঘটে? তো বহিঃশ্বসনের স্থান হলো তোমার নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত। নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত হলো বহিঃশ্বসনের স্থান। তাহলে বহিঃশ্বসন ঘটে হলো নাসারন্ধ্র থেকে অ্যালভিওলাস পর্যন্ত। এবার আসি বহিঃশ্বসন কয় ধরনের প্রকার? বহিঃশ্বসন কয় ধরনের? এরকম পয়েন্ট, পয়েন্ট করে মনে রাখতে পারলে, লিখতে পারলে ভালো। তো বহিঃশ্বসন হলো ২ ধরনের। একটা হলো তোমার প্রশ্বাস
আরেকটা হলো তোমার নিঃশ্বাস, নিঃশ্বাস। তো দেখো প্রশ্বাস আর নিঃশ্বাস, প্রশ্বাসের সংজ্ঞায় আমরা কি বলবো? তাহলে যে প্রক্রিয়ায় ফুসফুসে বায়ু প্রবেশ করে। তাহলে ফুসফুসে বায়ু প্রবেশ করে যে প্রক্রিয়ায় তাকে বলা হয় প্রশ্বাস। আর যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে বায়ু নির্গত হয় তাকে বলা হয় হলো তোমার নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস হলো বায়ু প্রবেশ করে আর নিঃশ্বাস হলো তোমার বায়ু নির্গত হয়। এবার আসি প্রশ্বাস কৌশলটা কি? প্রশ্বাস কৌশল। তো এটা খুবই সহজ। মনোযোগ সহকারে দেখো। একটা দেখলে নিঃশ্বাস এমনি পারবে তুমি। তো আমি ধরে নিলাম এইটা হলো তোমার ডায়াফ্রাম। এইটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে হলো উদর গহ্বর আর ডায়াফ্রামের উপরে হলো তোমার বক্ষ গহ্বর। তো বক্ষ গহ্বরে তোমার ফুসফুস আছে হলো ২ টা। ওকে। তাহলে এটা হলো একটা ফুসফুস আর ওইটা হলো একটা ফুসফুস। তাহলে এটার নাম দিলাম আমি হলো কি? বক্ষ গহ্বর। ওকে? বক্ষ গহ্বর। আর এই বক্ষ গহ্বরে তোমার এরকম অস্থি আছে। এগুলো হলো তোমার বক্ষপিঞ্জরের অস্থি। আমরা বলবো হলো পরশুকা। ওকে? তাহলে বডি, পরশুকা গেল আর হলো ডায়াফ্রাম। এবার খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। ডায়াফ্রাম, বক্ষ গহ্বর আর এর ভিতরে তোমার বক্ষ গহ্বরের ভিতরে আমাদের থাকে হলো এরকম পেশি। এগুলোর নাম হলো ইন্টারকোস্টাল পেশি। এগুলোর নাম ইন্টারকোস্টাল পেশি। ভালো করে দেখি এবার। তো প্রশ্বাসের ধাপ করে দেখি আমি। ১ম ধাপ যেটা ১ নাম্বার। দেখো। তো ফার্স্ট হয় হলো কি? ডায়াফ্রাম পেশি প্রশ্বাসের শুরুতে ডায়াফ্রাম পেশি নিচের দিকে সংকুচিত হয়। ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়। ফলে উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। তার মানে হলো ডায়াফ্রাম পেশি আগে তোমার যেখান ছিল সেখান থেকে সেই পেশিটা এবার এইরকম করে নিচের দিকে নেমে আসে। তাহলে ডায়াফ্রাম পেশি এবার নিচের দিকে নেমে গেল। ফলে উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। ক্লিয়ার? এবার খেয়াল করো, বক্ষ গহ্বরের আয়তন উদর গহ্বরের আয়তন কমে যায় আর বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। আবার দেখো, ডায়াফ্রাম পেশি প্রথমে সংকুচিত হয়, ফলে উদর গহ্বরের আয়তন কমে যায় আর বক্ষ গহ্বরের আয়তন তোমার বেড়ে যায়। তাহলে এটা হবে হলো তোমার একটু ভুল হয়ে গেছে। উদর গহ্বরের আয়তন কমে আর বক্ষ গহ্বরের আয়তন তোমার হলো বৃদ্ধি পায়। বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পায় তখন এই সময়ে ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়। ফলে পর্শুকাগুলো সামনের দিকে উত্তোলিত হয়। সামনের দিকে ফুলে ওঠে। তখন বক্ষ গহ্বরের আয়তনটা আরো বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন যখন বাড়ে তখন এর ভেতরের বায়ুর চাপ হলো তোমার কমে যায়। বক্ষ গহ্বরের ভেতরের বায়ুর চাপ কমে গেলে তখন ফুসফুস প্রসারিত হয়। ফুসফুস বড় হয়। ফুসফুস বড় হয়। ফুসফুস যখন বড় হয় তখন তোমার ফুসফুসের ভেতরের বায়ুর চাপটা কমে যায়। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ যখন কমে যায় তখন বহিঃপরিবেশ থেকে সবেগে বাতাস ফুসফুসের ভেতরে প্রবেশ করে। এভাবে প্রশ্বাস সংঘটিত হয়। তো আরেকবার ফাইনালি দেখি। তো প্রশ্বাসের শুরুতে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়, ফলে উদর গহ্বরের আয়তন কমে, বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। এ সময় ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, ফলে পর্শুকাগুলো উপর দিকে উত্তোলিত হয়। স্টার্নাম সামনের দিকে সঞ্চালিত হয়। তখন বক্ষ গহ্বরের আয়তন আরো বৃদ্ধি। বক্ষ গহ্বরের আয়তন যখন তোমার বৃদ্ধি পায় তখন এর ভিতরে বায়ুর চাপ কমে। ভিতরে বায়ুর চাপ কমে গেলে তখন ফুসফুস বড় হয়। ফুসফুস যখন বড় হয় তখন ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে যায়। ফলে বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। এটাকেই বলা হয় প্রশ্বাস। এখন আমরা আসি হলো তাহলে নিঃশ্বাস কৌশলটা কেমন হবে? নিঃশ্বাস কৌশল। নিঃশ্বাস কৌশলটা হলো খুবই সহজ। এটাও তুমি পারবে। আগেরটার উল্টা। তাহলে এবার ডায়াফ্রাম পেশি হলো প্রসারিত হবে। উদর গহ্বরের আয়তন এবার কি হবে? বৃদ্ধি পাবে। আর বক্ষ গহ্বরের আয়তন এবার কি হবে? বক্ষ গহ্বরের আয়তন এবার কমে যাবে। বক্ষ গহ্বরের আয়তন কমলে এর ভিতরের যে বায়ুচাপ সেটা তোমার বৃদ্ধি পাবে। ফলে ফুসফুস এবার ছোট হয়ে যাবে। ফুসফুস ছোট হয়ে যাবে। ফুসফুস ছোট হলে এর ভিতরের বায়ুর চাপ বৃদ্ধি পায়। ফলে বাতাস সবেগে ফুসফুস থেকে বহিঃপরিবেশে বের হয়ে যায়। এটাকে বলা হয় হলো নিঃশ্বাস। নিঃশ্বাসে ডায়াফ্রাম পেশি প্রসারিত হবে, উদর গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে, বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে। বক্ষ গহ্বরের আয়তন কমলে এর ভিতরের বায়ুর চাপ বেড়ে যাবে। ভিতরের বায়ুর চাপ যখন বাড়বে তখন ফুসফুস সংকুচিত হয়, ছোট হয়ে যায়। ফুসফুস যখন ছোট হয় তখন ভিতরের বায়ুর চাপ বেড়ে যায়। এই বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে ফুসফুসের ভেতর থেকে বাতাস বহিঃপরিবেশে নির্গত। তাহলে এটা খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি পারবা। এর চেয়ে সহজ মনে হয় না আর কেউ তো আমরা প্রশ্বাস-নিঃশ্বাস কৌশল দেখো এই অ্যানিমেশনের সাহায্যে দেখি। মনোযোগ সহকারে দেখো। তো দেখো এই যে ডায়াফ্রাম পেশি দেখো যখন নিচের দিকে নেমে আসে তখন উদর গহ্বরের আয়তন কমে আর বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায়। এই যে বেড়ে গেছিল। তখন প্রশ্বাস ঘটে। ডায়াফ্রাম দেখো নিচের যখন উপর দিকে উঠে যায় তখন বুকের আয়তন কমে যায় ফলে ফুসফুস ছোট হয়ে যায় এবং ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে চলে যায়। এই যে দেখো ভালোভাবে ডায়াফ্রাম এই যে উপর দিকে উঠলো আবার ডায়াফ্রাম নিচের দিকে নামছে। ওকে? তো পারবো আমরা এটা সোজা আছে। গ্যাস বিনিময় কৌশল বা অ্যালভিওলাস
গ্যাসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় কৌশল। এই প্রশ্ন খুবই ইম্পোর্টেন্ট। এটা একটা 3 স্টার প্রশ্ন তুমি বলতে পারো। খুবই ইম্পোর্টেন্ট। তো শুরু করা যাক। এই প্রশ্ন খুবই সহজ আরকি, বেশি কঠিন না। দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলেই পারবে। তো দেখো, প্রত্যেকটি অ্যালভিওলাসকে ঘিরে থাকে হলো অসংখ্য কৈশিক নালী। যেমন এটা একটা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসকে তোমার ঘিরে আছে হলো এই কৈশিক নালী। ওকে? তো দেখো, আমরা যখন শ্বাস গ্রহণ করি, প্রশ্বাস যখন আমরা নেই, তখন প্রশ্বাসের যে আগত বাতাস, সে বাতাসের ভিতরে অক্সিজেন থাকে হলো তোমার বেশি পরিমাণে থাকে অক্সিজেন। আর এখানে অক্সিজেনের ঘনত্ব থাকে হলো তোমার প্রায় ১০০, অক্সিজেনের চাপ থাকে ১০৪ মিলিমিটার এইচসি। ওকে? আর এখান থেকে যে রক্ত আসতেছে, এই রক্তে অক্সিজেন ঘনত্ব থাকে হলো, পারদ চাপে থাকে হলো তোমার মাত্র ৪০ এইচসি। এই চাপ পার্থক্যের কারণে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কি করে? অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে কৈশিক জালিকার প্রাচীরে বা কৈশিক নালীর প্রাচীরও ভেদ করে তোমার কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে। ওকে? এবার দেখো, কৈশিক জালিকার রক্তে যে কার্বন ডাই অক্সাইডটা তোমার আছে, সেটা তার পারদ চাপ হলো ৪০ এইচসি। ওকে? সরি, ৪৫ হবে এটা। ৪৫ এইচ। আর আমরা যে প্রশ্বাসের সময় যে বাতাসটা গ্রহণ করি, সেই বাতাসে কার্বন ডাই অক্সাইডের চাপ বা অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে হলো তোমার ৪০ এমএমএইচসি, ৪০ মিলিমিটার পারদচাপের সমান। যেহেতু অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডের পারদচাপ কম থাকে, আর হলো তোমার কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের চাপ বেশি থাকে। এই কারণে কার্বন ডাই অক্সাইড এই কৈশিক জালিকা হতে অ্যালভিওলাসে ব্যাপন প্রক্রিয়ায় পার হয়ে যায়। এভাবে গ্যাস বিনিময় হয়। তাহলে শর্টকাটে একবার বলি, ভালোভাবে দেখো। তাহলে প্রশ্বাসের সাথে আগত বাতাসে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন অ্যালভিওলাসের প্রাচীরে ১০৪ মিলিমিটার এইচজি পারদচাপ সৃষ্টি করে। আর কৈশিক জালিকার রক্তে যে অক্সিজেন থাকে, তার পারদচাপ হলো ৪০ মিলিমিটার এইচজি। মানে বিপুল পরিমাণ পারদচাপের পার্থক্য, ব্যাপন চাপের ঘাটতি বিপুল পরিমাণ। এই ব্যাপন চাপ সমান করার জন্য অ্যালভিওলাস থেকে অক্সিজেন অ্যালভিওলাসের প্রাচীর এবং কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে কৈশিক জালিকার রক্তের ভিতরে প্রবেশ করে। ঠিক বিপরীত দিকে আমাদের প্রশ্বাসে যে বাতাসটা আমরা গ্রহণ করেছি, সেখানে যে কার্বন ডাই অক্সাইড থাকে, তার পারদচাপ হলো তোমার ৪০ মিলিমিটার এইচ। আর কৈশিক জালিকার রক্তে যে কার্বন ডাই অক্সাইড আছে, তার পারদচাপ, তার প্রেসার হলো, পার্শ্ব চাপ হলো ৪৫ মিলিমিটার এইচ। এই ব্যাপন চাপের ঘাটতি থাকে এখানে। এই ব্যাপন চাপের ঘাটতি পূরণ করার জন্য কৈশিক জালিকা হতে কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করে এবং নিঃশ্বাসের সাথে বের হয়ে চলে যায়। এভাবেই গ্যাস বিনিময় ঘটে। এটা বেশ ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে তোমাদের। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবে পরীক্ষা। প্রশ্ন হলো, রক্তের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর পরিবহন পদ্ধতি লেখো। এটাও 3 স্টার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এটা। তো দেখো, এটা একটু কঠিন হলেও মোটামুটি পারবো, সহজ করে প্র্যাকটিস করি আমরা। তো অক্সিজেন পরিবহন, প্রথমে আসি আমরা। রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন। তো রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন হয় হলো ২ ভাবে। একটা হলো তোমার ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে। এটা কিভাবে হয়? দেখো, তো আমরা যখন প্রশ্বাসের সাথে বাতাস গ্রহণ করি, তার সাথে অক্সিজেন থাকে। অক্সিজেন অ্যালভিওলাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে হলো কৈশিক জালিকার রক্ত। একটু আগে আমরা পড়লাম। তো কৈশিক জালিকার রক্তে প্রবেশ করার পর দেখো, রক্ত রসের যে পানি থাকে, আমরা জানি হলো রক্ত রস বা প্লাজমাতে পানি থাকে হলো ৯০ থেকে ৯২%। ঠিক আছে? পানি থাকে। এই পানির সাথে তোমার হলো, তাহলে পানি, তার সাথে যুক্ত হয় হলো অক্সিজেন। ঠিক আছে? এটা কিন্তু মানে একদম যে যুক্ত হয়ে অন্য যৌগ তৈরি করবে তা না। এটা দুর্বল হাইড্রোজেন বন্ধনে দিয়ে পানির সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়। যুক্ত হয়ে এরা পরিবাহিত হয়। দ্রবীভূত অক্সিজেন হিসেবে এরা পরিবাহিত হয়। আর এ কারণে একে বলা হয় ভৌত দ্রবণ রূপে। এরা কোনো রাসায়নিক যৌগ তৈরি করতে পারেনি। দ্রবীভূত অক্সিজেন রূপে পরিবাহিত হয়। আর এভাবে অক্সিজেন পরিবাহিত হয় মাত্র 2%, অর্থাৎ ১০০ মিলি রক্তে এভাবে অক্সিজেন পরিবহন হয় মাত্র 0.2 মিলি। মাত্র 0.2 মিলি অক্সিজেন পরিবহন করে। আর এই মাত্র 0.2 মিলি যে অক্সিজেন রক্তরসে মিশে গেল, এই কারণেই রক্তরসের যে চাপ, অথবা আমরা বলি যে রক্তের চাপ যেটা ১০০ মিলিমিটার এইচজি, এটা ধরে রাখে। রক্তচাপ ১০০ মিলিমিটার এইচজি, এইটা ধরে রাখে হলো এই মাত্র 2% অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন। রক্তচাপের উপরে কিন্তু অনেক বড় একটা প্রভাব রাখে। ওকে? এবার আসি, অক্সিজেন পরিবহন গেল ভৌত দ্রবণ রূপে। এবার আসি হলো রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন। ২ নম্বর হলো রাসায়নিক যৌগ
রূপে অক্সিজেন পরিবহন, রাসায়নিক যৌগ রূপে। তো খেয়াল করো, এটাও সোজা। তো আমরা জানি মানুষের রক্তের লোহিত কণিকার ভিতরে তোমার থাকে হলো হিমোগ্লোবিন। লোহিত কণিকাতে থাকে হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সংকেত হলো HB4। ওকে? এই রক্তের অক্সিজেন যখন মিশে গেল অ্যালভিওলাস থেকে যখন কোষিজালিকার রক্তে, তখন হিমোগ্লোবিনের সাথে ৪ টা করে অক্সিজেন যুক্ত হয়। একটা হিমোগ্লোবিনের সাথে ৪ টা অক্সিজেন যুক্ত হয়। হয়ে উৎপন্ন করে হলো অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ। এই যে HbO2, অক্সিহিমোগ্লোবিন যৌগ। এই অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে অক্সিজেন পরিবাহিত হয়। এটা কিন্তু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, আগের মতো ভৌতভাবে না। এ কারণে একে বলা হচ্ছে রাসায়নিক যৌগরূপ। আর এভাবে প্রায় হলো 98% অক্সিজেনই পরিবাহিত হয়। তাহলে 98% অক্সিজেন পরিবাহিত হয় রাসায়নিক যৌগ রূপে, অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে। এবার দেখো, প্রথম দিকে অ্যালভিওলাস থেকে যে অক্সিজেনটা আসে, তখন অক্সিজেন ঘনত্ব রক্তে বেশি থাকে। অক্সিজেন ঘনত্ব বেশি থাকে। অক্সিজেন ঘনত্ব বেশি থাকার কারণে এই তো হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেনের বন্ধন, এটা শক্তিশালী হয়। এটা বেশ শক্তিশালী বন্ধন হয়। কিন্তু এইটা যখন তোমার কৈশিক জালিকা হতে কোষের কাছে চলে যায়, যেমন ধরো এটা হলো কোষ। এখন এই কোষকে তোমার ঘিরে রাখছে ধরো কৈশিক জালিকা। কোষের পাশ দিয়ে তোমার থাকে হলো কৈশিক জালিকার পরও আরো একটা বিষয় আমি দেখাই। দেখো, এটা হলো টিস্যু ফ্লুইড। তাহলে কোষকে তোমার ঘিরে থাকে হলো টিস্যু ফ্লুইড। আর টিস্যু ফ্লুইডের বাইরে তোমার আছে হলো কৈশিক জালিকা। তাহলে টিস্যু ফ্লুইডের বাইরে আছে হলো কৈশিক জালিকা। খেয়াল করো তুমি। তাহলে এটা হলো কৈশিক জালিকা। তাহলে আমার এই কৈশিক জালিকার মধ্যে যে অক্সিজেন আছে কি হিসেবে আছে? HbO এই হিসেবে আছে। এখন এই কোষের ভিতরে অক্সিজেন ঘনত্ব হলো কম, আর এখানে অক্সিজেন ঘনত্ব হলো বেশি। ফলে এই অক্সিজেন কি করতে চায়? এখান থেকে এখানে পার হতে চায়, এখান থেকে কোষের ভিতরে পার হতে চায়। তখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে বন্ধনী, এটা ভেঙে যায়। ফলে অক্সিজেন কি করে? এখান থেকে লাফ দিয়ে চলে যায় হলো টিস্যু ফ্লুইডে। এটা হলো টিস্যু ফ্লুইড। এখানে যায় এবং এখান থেকে ব্যাপন প্রক্রিয়া আবার প্রবেশ করে হলো কোষের ভেতর। এভাবে অক্সিজেন রক্ত থেকে কোষের ভিতরে স্থানান্তরিত হয়। আমরা শর্টকাটে আবার বলি যে লোহিত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়, হয়ে তৈরি করে হলো অক্সিহিমোগ্লোবিন যৌগ। এক অণু হিমোগ্লোবিন ৪ অণু অক্সিজেনকে যুক্ত করতে পারে। আর এভাবে রাসায়নিক যৌগ তৈরি করে ৯৮% অক্সিজেন পরিবাহিত হয়। এই অক্সিহিমোগ্লোবিন যখন তোমার কৈশিক জালিকা থেকে কোষের কাছাকাছি যায়, কোষের ভিতরে অক্সিজেন কম থাকার কারণে এখানে অক্সিজেনের চাপ পার্থক্য বেশি থাকে। তো যেহেতু কোষের ভিতরে অক্সিজেন ঘনত্ব কম, তখন হিমোগ্লোবিনের বন্ধনী ভেঙে অক্সিজেন বিচ্ছিন্ন হয়, মুক্ত হয়, হয়ে টিস্যু ফ্লুইডে প্রবেশ করে। কলারস বা টিস্যু ফ্লুইডে প্রবেশ করে, সেখান থেকে আবার ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করে। এভাবে রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ পর্যন্ত চলে যায়। এবার আসি হলো কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় হলো তোমার ৩ ভাবে। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় শুধু এটাই আসে, কার্বন ডাইঅক্সাইড পরিবহনই আসে। কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় ৩ ভাবে। একটা হলো তোমার কার্বনিক অ্যাসিড হিসেবে, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড হিসেবে, কার্বনিক অ্যাসিড হিসেবে। তুমি এটাকে ভৌত দ্রবণ রূপেও বলতে পারো, তবে কার্বনিক অ্যাসিড বলাই বেশি ভালো। কার্বনিক অ্যাসিড হিসেবে। ২ নাম্বার হলো তোমার বাইকার্বনেট আয়ন হিসেবে, বাইকার্বনেট আয়ন হিসেবে। আরেকটা হলো তোমার ৩ নাম্বার কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ হিসেবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় কয় ভাবে? ৩ ভাবে। কার্বনিক অ্যাসিড হিসেবে, বাইকার্বনেট আয়ন হিসেবে, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ হিসেবে। এখন খেয়াল করো কার্বনিক অ্যাসিড হিসেবে কিভাবে পরিবাহিত হয়। তো ১ নম্বরের বিবরণে যাচ্ছি আমরা। কার্বনিক অ্যাসিড হিসেবে, কার্বনিক অ্যাসিড হিসেবে। তো খেয়াল করো, তো আমরা জানি আগের মতোই রক্তরসে থাকে তোমার হলো পানি। তো রক্তরসের পানি এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, আর এখানে একটা এনজাইম লাগে কার্বনিক অ্যানহাইড্রেজ, ঠিক আছে? তাহলে এখানে এনজাইম লাগে হলো কার্বনিক অ্যানহাইড্রেজ, বর্গীয় জ হবে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রয়োজন হয়। তো এই এনজাইমের তোমার হলো কারণে এই এনজাইমের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, তৈরি করে হলো কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়, কোষের বিভিন্ন জায়গা থেকে এটা পরিবহন করে নিয়ে আসে। তো এভাবে মাত্র ৫% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে কার্বনিক অ্যাসিড হিসেবে মাত্র ৫% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। ওকে? তার মানে হলো ১০০০
1000 কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে মাত্র 1 অণু কার্বনিক অ্যাসিড হিসেবে পরিবাহিত হয়। তাহলে 1000 যদি কার্বন ডাই অক্সাইড অণু ঢোকে তোমার কোষের ভিতরে থাকে, তার মধ্যে মাত্র 1 অণু পরিবাহিত হয় হলো এই কার্বনিক অ্যাসিড হিসেবে। এবার আসি হলো 2 নাম্বার। নাম্বার 2 হলো তোমার বাইকার্বনেট আয়ন হিসেবে। এটা একটু বেশি কমন, আ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বাইকার্বনেট আয়ন হিসেবে। তো খেয়াল করো কিভাবে হয় এটা। তো ধরে নিলাম এইটা হলো আমার কাছে যেটা আছে এটা হলো লোহিত কণিকা, আর বাইরে তোমার যেটা আছে এটা হলো তোমার রক্তরস। তাহলে আমার ভিতরে আছে হলো লোহিত কণিকা, ওকে ঘিরে রাখছে হলো রক্তরস। ওকে। তো খেয়াল করো লোহিত কণিকার ভিতরে কার্বনিক অ্যানহাইড্রেস নামক যে এনজাইম, সেই এনজাইমটা বেশি থাকে। যার ফলে এর ভিতরে যখন তোমার কার্বন ডাই অক্সাইড ঢুকে পড়ে লোহিত কণিকার ভিতরে, এর প্রাচীর ভেদ করে, তখন খুব সহজেই বিপুল পরিমাণে, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড আবার এখানে ভেঙে যায়। ভেঙে গিয়ে উৎপন্ন করে হলো প্রোটন, হাইড্রোজেন আয়ন আরকি। আর হলো হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে এখানে প্রচুর পরিমাণে তৈরি হয় কার্বনিক অ্যাসিড এবং সেগুলো আবার ভেঙেও যায়। ভেঙে গিয়ে তৈরি করে হলো বাইকার্বনেট আয়ন আর হলো তোমার প্রোটন বা হাইড্রোজেন আয়ন। বাইকার্বনেট আয়ন কি করে তোমার হলো পটাশিয়াম থাকে এর ভিতরে, পটাশিয়াম আয়ন তার সাথে যুক্ত হয়ে লোহিত কণিকার ভিতরে তৈরি করে হলো পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এটা তৈরি করে পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট তোমার তৈরি করলো। তো এটা তৈরি করার পর এটা এভাবেই পরিবাহিত হতে থাকে। এবার দেখো যেহেতু এখানে বিপুল পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এই বিপুল পরিমাণ কার্বনিক অ্যাসিড থেকে বিপুল পরিমাণ বাইকার্বনেট আয়নও তৈরি হয়। এই বাইকার্বনেট আয়নগুলো এখানে তো এতগুলো প্রয়োজন নাই। তখন তারা কি করে এখান থেকে বাইরে বের হয়ে চলে আসে। তাহলে কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন লোহিত কণিকা থেকে বের হয়ে বাইরে চলে আসে। এখানে এসে এরা কি করে রক্তরসে থাকে হলো সোডিয়াম, তার সাথে তোমার হলো এই বাইকার্বনেট আয়ন এসে যুক্ত হয়ে তোমার উৎপন্ন করে হলো সোডিয়াম বাইকার্বনেট। এভাবেই এরা কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে থাকে। এখন দেখো যে কয়টা বাইকার্বনেট, ধরো এখানে আমার 10টা ছিল হলো বাইকার্বনেট ছিল হলো 10টা। কয়টা ছিল? 10টা। 10টার মধ্যে ধরো 5টা হলো এখানে বের হয়ে আসছে। তাহলে এখানে আমার বাইকার্বনেট বের হয়ে আসছে হলো 5টা, আমি ধরে নিলাম। আর ছিল হলো কয়টার ভিতরে? 10টা। এই যে 5টা বাইরে বের হলো, তার মানে ঋণাত্মক আয়ন কিন্তু 5টা এখানে ঘাটতি পড়ে গেল। এই 5টা ঋণাত্মক আয়নের ঘাটতি পূরণ করার জন্য রক্তরস থেকে তোমার কি করে? রক্তরস থেকে এই 5টা তাহলে কি করবে? 5টা হলো তোমার ক্লোরাইড আয়ন। 5টা ক্লোরাইড আয়ন তখন রক্তরস থেকে ওই ঘাটতি পূরণ করার জন্য লোহিত কণিকার ভিতরে ঘাটতি পূরণ হয়ে গেল। তাহলে এই যে তোমার মনে করো 5টা বাইকার্বনেট ভিতরে ঢুকলো আর 5টা বাইকার্বনেট বাইরে আসলো আর 5টা ক্লোরাইড ভিতরে ঢুকলো। ক্লোরাইড আয়নের এই স্থানান্তরটাকে বলা হয় হলো ক্লোরাইড শিফটিং। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হ্যামবার্গার। এজন্য এই বিক্রিয়ার নাম বলা হয় হ্যামবার্গার বিক্রিয়া। ওকে, তাহলে আমরা পারবো হ্যামবার্গার বিক্রিয়া কিন্তু ইজি আছে। ক্লোরাইড শিফটিং বা হ্যামবার্গার বিক্রিয়া বলতে আমরা কি বুঝাই? তো পারবো, এটা অবশ্যই পারবো, আশা করা যায়। তাহলে আরেকবার শুনি, তাহলে বেশি ভালো পারবো আরো। তো রক্তরস থেকে কার্বন ডাই অক্সাইড লোহিত কণিকার ভিতরে প্রবেশ করে। লোহিত কণিকার ভিতরে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম বেশি থাকে। এটা কার্বন ডাই অক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে বিপুল পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যায়। ভেঙে গিয়ে তৈরি করে হলো বাইকার্বনেট আয়ন আর হলো প্রোটন বা হাইড্রোজেন আয়ন। এই বাইকার্বনেট আয়ন এখানে বিপুল পরিমাণ তৈরি হয়। এজন্য কিছু বাইকার্বনেট আয়ন বাইরে বের হয়ে আসে। আর ভিতরের বাইকার্বনেট আয়নগুলো পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হলো পটাশিয়াম বাইকার্বনেট এবং সেই হিসেবেই পরিবাহিত হয়। আর যে কয়টা বাইকার্বনেট বাইরে বের হয়ে আসছে, ঠিক সে কয়টা ক্লোরাইড রক্তরস থেকে লোহিত কণিকার ভিতরে প্রবেশ করে। ফলে ক্লোরাইডের স্থানান্তর ঘটে। এই স্থানান্তরটাকে বলা হয় হলো ক্লোরাইড শিফটিং। আবিষ্কার করেছে বিজ্ঞানী হ্যামবার্গার। এজন্য এর নাম দেওয়া হয়েছে হ্যামবার্গার বিক্রিয়া। আর যে বাইকার্বনেট গুলো বাইরে বের হয়ে আসছিল, তারা তোমার সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হয়। ওকে, তো এবার আসি 3 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতিকে আমরা বলতেছি হলো নাম্বার 3। এটাকে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ হিসেবে। দেখো এখানে হিমোগ্লোবিনের ভেতরে যে প্রোটিন থাকে, হিম আর হলো প্রোটিন, এই দুটো নিয়ে তৈরি হয় হলো হিমোগ্লোবিন। তো গ্লোবিন হলো একটা প্রোটিন। তো আমরা জানি যে কোনো প্রোটিনের সংক্ষিপ্ত ভার্সন, অর্থাৎ প্রোটিন ভেঙে তৈরি হয় হলো অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডের সংকেত দেখো, অ্যামিনো অ্যাসিডের সংকেত হলো এইরকম। ধরো এটা
একটা হাইড্রোজেন আছে, এখানে আছে হলো NH2, এখানে তোমার আছে হলো হাইড্রোজেন। এটা একটা অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ থাকতেছে। আর এখান থেকে এরা কি করে? একটা হাইড্রোজেনকে এখান থেকে তোমার মনে করো সরিয়ে ফেলা হয়। ফেলে এখানে তোমার এসে যুক্ত হয় হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যখন এর সঙ্গে তোমার যুক্ত হয়ে যায়, তখন তোমার হলো এই যৌগের তখন নাম হয়ে যায় হলো কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে? তো এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে হলো কার্বা। তারপর এখানে হলো অ্যামিনো গ্রুপ, এজন্য বলা হচ্ছে অ্যামিনো। আর এটা প্রোটিন যেহেতু, এজন্য একে বলা হচ্ছে গ্লোবিন। ৩ টে মিলে হলো কার্বা অ্যামিনো হিমোগ্লোবিন বা কার্বামিনো হিমোগ্লোবিন। এই যে আছে আমরা এটা পারবো। তা এই হিসেবে তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় প্রায় 25% এর, অনেক সময় 27 থাকে আরকি। 25 থেকে 27% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হলো ওকে? তো এটা বেশ কিন্তু ভালোই পরিবহন করছে। 27% কিন্তু কম না। ওকে? তো ১০০ মিলি রক্তে প্রায় ৩ মিলি, ১০০ মিলি রক্তের মধ্যে ১০০ মিলি রক্তের ভিতরে প্রায় ৩ মিলি কার্বন ডাইঅক্সাইড এভাবে পরিবাহিত হয়। আর এখানে হলো বাইকার্বনেট আয়ন হিসেবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হলো প্রায় তোমার 85% পরিবাহিত হয় এভাবে। ওকে? তো পারবো আমরা এটা ৩ ভাবে পরিবাহিত হয়। খুবই কমন এটা আসার মতো। প্রশ্বাস ও নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। এটা বেশ ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন আরকি। খুবই কমন এই প্রশ্নটা। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। প্রশ্বাস ও নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। অর্থাৎ স্নায়ুতন্ত্র কিভাবে প্রশ্বাস এবং নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে এটা। এটা অনেক কঠিন। তো আমরা অত কঠিন করে পড়ব না, সহজ করে পড়ি। দেখো, মনোযোগ দাও সবাই। তো আমাদের মস্তিষ্কের যে সকল কেন্দ্র এই প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে, সেগুলো আমরা আগে দেখে নেই। তাহলে ১ম আমরা বলব যে স্নায়ুতন্ত্রের কতগুলো নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট অংশ প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। সেগুলো হলো ১ নাম্বার দেখো, পন্স এ তোমার থাকে হলো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। তাহলে আমরা একটা পারলাম, নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। আর ২ নাম্বার হলো তোমার অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হলো অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এবার দেখো, পন্সে এটা ছিল পন্স। পন্সের নিচে তোমার থাকে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটায় থাকে হলো ২ টা স্নায়ুকেন্দ্র। একটা হলো তোমার প্রশ্বাস কেন্দ্র, তাহলে ৩ নাম্বার হবে হলো প্রশ্বাস কেন্দ্র। আর ৪ নাম্বার তোমার থাকে হলো এখানে একটা নিঃশ্বাস কেন্দ্র। নিঃশ্বাস কেন্দ্র। তাহলে আমাদের মস্তিষ্কে ৪ টা স্নায়ুকেন্দ্র আছে যারা তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। একটা হলো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র, আরেকটা হলো তোমার প্রশ্বাস কেন্দ্র, আর শেষে হলো নিঃশ্বাস কেন্দ্র। তো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রটা হলো তোমার বেশি সংযুক্ত হলো প্রশ্বাস কেন্দ্রের সাথে। আর নিঃশ্বাস কেন্দ্রের সাথে। নিঃশ্বাস কেন্দ্রের সাথে নিউমোট্যাক্সিকের সংযোগ বেশি। আর অ্যানিউস্টিকের সাথে তোমার হলো প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি। ওকে? তাহলে অ্যানিউস্টিকের সাথে প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি, আর নিউমোট্যাক্সিকের সাথে হলো নিঃশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি। তো আমরা শুরু করি এখন কিভাবে এই প্রক্রিয়াটা হয়। তাহলে পরের ধাপে আমরা বলব প্রশ্বাস ও নিঃশ্বাসের নিয়ন্ত্রণে স্নায়বিক ভূমিকা কি? তো দেখো, ১ম এ আমরা যাব হলো রক্তে যখন কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি বেড়ে যায়। রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি বেড়ে গেলে আমাদের এই স্নায়ু উদ্দীপনাটা, তখন উদ্দীপনা তৈরি হয় একটা স্নায়ু উদ্দীপনা, অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্রে পৌঁছায়। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্রে পৌঁছায়। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র তখন সেই উদ্দীপনা প্রেরণ করে হলো প্রশ্বাস কেন্দ্রে। অ্যানিউস্টিক স্নায়ু এই উদ্দীপনা প্রেরণ করে হলো প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপিত হয় হলে সে একদিকে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রে একটা সংবাদ পাঠায়। নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র তখন সেই উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। নিঃশ্বাস কেন্দ্রে যখন পাঠায় তখন নিঃশ্বাস কেন্দ্র অবদমিত হয়। এটা বন্ধ হয়ে যায় নিঃশ্বাস কার্যক্রম। আর অপরদিকে প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক স্নায়ুতে সংবাদ পাঠায় এবং ইন্টারকোস্টাল স্নায়ুতে সংবাদ পাঠায়। ফ্রেনিক স্নায়ু তোমার ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে। ফ্রেনিক স্নায়ু তখন ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে। আর ইন্টারকোস্টাল স্নায়ু এটা ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। গেল? ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, উদর গহ্বরের আয়তন কমে যায়। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপিঞ্জর সামনের দিকে উত্তোলিত হয়। তাহলে ফলে বক্ষগহ্বরের আয়তন আরো বেড়ে যায়। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে ফুসফুসের আয়তন বাড়ে এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমলে বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে স্বতঃস্ফূর্তভাবে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। ওকে? এটাকে বলা হয় হলো প্রশ্বাস। প্রশ্বাসের সময় ফুসফুস বড় হয়ে যায়। ফুসফুসের প্রাচীরে কতগুলো সেন্সরি স্নায়ু থাকে যারা হলো তোমার উদ্দীপনা গ্রহণ করে। ফুসফুস যে বড় হলো, ফুসফুসের বাইরের যে প্রেসার তৈরি হয়, চাপ তৈরি হয় বড় হওয়ার ফলে, সেটা কিছু সেন্সরি স্নায়ু থাকে সেখানে, তারা সংবাদটা গ্রহণ করে। এটা ভেগাস স্নায়ুর মাধ্যমে এই
ফুসফুস বড় হওয়ার খবর পাঠিয়ে দেয় হলো অ্যানিউস্টিক স্নায়ুতে। অ্যানিউস্টিক স্নায়ু তখন কি করে? এই উদ্দীপনাটা পাঠায় হলো প্রশ্বাস কেন্দ্রে এবং প্রশ্বাস কেন্দ্রকে অবদমিত করে। ফলে প্রশ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ওকে? এবার দেখো অপরদিকে যখন তোমার ফুসফুস বড় হয়ে গেছে, আ অক্সিজেন পেয়ে গেছে, তখন অনেকক্ষণ থেকে তো নিউমোট্যাক্সিক বসেছিল। নিউমোট্যাক্সিক স্নায়ু তখন উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে তখন সে কি করে? তার উদ্দীপনা পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্রে যখন উদ্দীপনা পাঠিয়ে দেয়, তখন নিঃশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয় এবং কাজ করা শুরু করে। তখন সে পুনরায় ফুসফুসকে সংকুচিত করে, ফলে নিঃশ্বাস ক্রিয়া সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হওয়ার পর এখন ফুসফুস তো ছোট হয়ে গেল। এই সংবাদ ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিউস্টিক স্নায়ুতে আর পৌঁছায় না। তখন নিউমোট্যাক্সিক স্নায়ু কি করে? প্রশ্বাস কেন্দ্রে এই সংবাদ পাঠায় যে ফুসফুস ছোট হয়ে গেছে। ওকে? পাশাপাশি সে আরেকটা সংবাদ পাঠায় হলো অ্যানিউস্টিক স্নায়ুতে। অ্যানিউস্টিক স্নায়ু উদ্দীপনাটা নেয় যে ফুসফুস ছোট হয়ে গেছে। সরাসরি না পেয়ে এর কাছ থেকে সংবাদ পাঠায়। তখন প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ুকে পুনরায় উদ্দীপিত করে এবং প্রশ্বাস ক্রিয়া শুরু হয়ে যায়। ওকে? তাহলে যদি জটিল লাগে তাহলে আমি আরেকবার করি দেখো। ছোট্ট করে আমি লিখে প্র্যাকটিস করাই। তাহলে তুমি এটা ইজিলি পারবা। তাহলে ফার্স্ট আমরা আসি হলো রক্তে যখন কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বেড়ে যায়, গেল? তখন আমাদের অ্যানিউস্টিক স্নায়ু এইটা হলো তোমার উদ্দীপিত হয়। অ্যানিউস্টিক স্নায়ু উদ্দীপিত হলে এই সংবাদ চলে যায় হলো প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে সংবাদ চলে যায়। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয়। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হলে সে কি করে? একটা সংবাদ পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রের কাছে। তাহলে সে একটা সংবাদ পাঠায় হলো কার কাছে? অ্যাপনিউস্টিক স্নায়ুর কাছে পাঠাবে। অ্যাপনিউস্টিক এর কাছে পাঠায়। অ্যাপনিউস্টিক স্নায়ু তখন তার সংবাদটা পাঠায় দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে পাঠায় দেয়। ফলে নিঃশ্বাস কেন্দ্র বন্ধ হয়, অবদমিত হয়। ওকে? এবার প্রশ্বাস কেন্দ্র অন্যদিকে কি করে দেখো। প্রশ্বাস কেন্দ্র এবার অন্যদিকে ২ টা স্নায়ুকে উদ্দীপিত করে। একটা হলো তোমার ফ্রেনিক স্নায়ু, আরেকটা হলো তোমার ইন্টারকোস্টাল স্নায়ু। ফ্রেনিক স্নায়ু কি করে? ডায়াফ্রাম যেটা আছে আমাদের, ডায়াফ্রামকে সংকুচিত করে এবং ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। তাহলে আমাদের ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে, ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। ডায়াফ্রাম সংকুচিত হলে বক্ষগহ্বরের আয়তন বাড়ে, উদরগহ্বরের আয়তন কমে। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপিঞ্জর উপর দিকে উঠে যায়, উত্তোলিত হয়। ফলে বক্ষগহ্বরের আয়তন আরো বেড়ে যায়। বক্ষগহ্বরের আয়তন যখন বেড়ে যায় তখন হলো তোমার ফুসফুস বড় হয় এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে যায়। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ যখন কমে যায় তখন বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। ফলে সংঘটিত হয় হলো প্রশ্বাস। ওকে? তো প্রশ্বাস সংঘটিত হলো মানে ফুসফুস এখন ফুলে উঠলো। ফুসফুস ফুলে উঠলে তাহলে ফুসফুসের আ বড় হয়ে গেল ফুসফুস। তখন ফুসফুসের প্রাচীরে চাপ পড়ে। এই চাপটা কিছু সংবেদী স্নায়ু গ্রহণ করে। সে কি করে? ভেগাস স্নায়ুর কাছে পাঠিয়ে দেয়। তো সে কি করে? ভেগাস স্নায়ুর কাছে এই সংবাদ পাঠিয়ে দেয়। ভেগাস স্নায়ু তখন চলে যায় হলো অ্যানিউস্টিক স্নায়ুর কাছে। গিয়ে সংবাদ দেয় যে ফুসফুস বড় হয়ে গেছে। তখন অ্যানিউস্টিক স্নায়ু কি করে? সেই সংবাদটা এই প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়ে দেয়। তাহলে এবার এই সংবাদটা পাঠিয়ে দেবে হলো কার কাছে? প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়ে দেবে। তো খেয়াল করো, প্রশ্বাস কেন্দ্রে যখন এই সংবাদটা পাঠিয়ে দিল, তখন প্রশ্বাস কেন্দ্র অবদমিত হয়। তাহলে প্রশ্বাস কেন্দ্র কি হবে এবার? অবদমিত হবে। যে আর প্রশ্বাস নেওয়ার দরকার নাই, প্রশ্বাস হয়ে গেছে। ওকে? তো প্রশ্বাস কেন্দ্র যখন তোমার অবদমিত হয়, তখন অ্যাপনিউস্টিক স্নায়ুটা উদ্দীপিত হয়। অ্যাপনিউস্টিক স্নায়ু তখন কি হয়? উদ্দীপিত হয়। এবং অ্যাপনিউস্টিক স্নায়ু তার সংবাদ পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র তখন ফুসফুসকে সংকুচিত করে এবং নিঃশ্বাস সংঘটিত হয়। তাহলে নিঃশ্বাস কেন্দ্র ফুসফুসকে সংকুচিত করে এবং নিঃশ্বাস সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হলে ফুসফুস ছোট হয়ে যায়। ফুসফুসের ছোট হওয়ার এই সংবাদ এই অ্যানিউস্টিক স্নায়ুতে আর যায় না। ফুসফুস ছোট হওয়ার সংবাদ অ্যানিউস্টিক স্নায়ুতে যায় না। ফলে সংবাদ না পাওয়ার কারণে অ্যানিউস্টিক স্নায়ু এবার কি হয়? উদ্দীপিত হয়। হয়ে সে এবার প্রশ্বাস কেন্দ্রকে আবার উদ্দীপিত করে। প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করলে পুনরায় আবার প্রশ্বাস সংঘটিত হয়। এরকম চক্রাকারে একের পর এক এই চক্র চলতে থাকে। তাহলে তোমরা এটা পারবা মনে হয়। শ্বাস ও নিঃশ্বাস কৌশল। তো হেরিং-ব্রায়ার প্রতিবর্তী ক্রিয়া কি? এটা আমরা দেখি। হেরিং-ব্রায়ার প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্ত ক্রিয়া। তো দেখো আ এটা সহজ পারবো আমরা। তো দেখো যখন প্রসাদ যখন সংঘটিত হয় তখন তোমার কি হয়? ফুসফুসটা এরকম করে ফুলে ওঠে। তো যখন প্রশ্বাস সংঘটিত হবে তখন তোমার ফুসফুস ফুলে ওঠে। অর্থাৎ ফুসফুস আগে যেমন ছিল তার চেয়ে ফুসফুসের আয়তন বেড়ে যায়। তো ফুসফুসের আয়তন যখন বেড়ে যায়, ফুসফুসের প্রাচীরে কিছু বিশেষ স্নায়ু থাকে। এগুলো এক্সেপশনাল টাইপের স্নায়ু আরকি। এরকম কিছু স্নায়ু থাকে। এদেরকে বলা হয় হলো শর্ট টার্ন স্নায়ু। শর্ট টার্ন রিসেপ্টর বলতে পারো তুমি।
এই শর্টার্ন রিসেপ্টর গুলো তখন তোমার টানটান হয়ে গেছে ফুসফুসের প্রাচীর। তখন এজন্য বলা হচ্ছে শর্টার্ন রিসেপ্টর। এরা উদ্দীপিত হয়। ফলে এর সঙ্গে তোমার থাকে হলো ভেগাস স্নায়ু থাকে। এর সঙ্গে থাকে হলো ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু তখন এই সংবাদটা তোমার নিয়ে যায় হলো অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্রে। তাহলে ভেগাস স্নায়ু এই সংবাদ নিয়ে যায় হলো অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্রে। অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্রে। তখন অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্র কি হয়? অবদমিত হয়। মানে কাজ করা বন্ধ করে দেয়। অবদমিত হয়। ওকে? অবদমিত হয়। ফলে প্রশ্বাস কি হয়ে যায়? অবদমিত হলে প্রশ্বাস বন্ধ হয়ে যায়। প্রশ্বাস আর তোমার চলে না। প্রশ্বাস যখন বন্ধ হয় তখন তোমার হলো এখান থেকে একটা সংবাদ তখন তোমার চলে যায় হলো অ্যাপনিউস্টিক স্নায়ু কেন্দ্রে। অ্যাপনিউস্টিক স্নায়ু কেন্দ্রে। অ্যাপনিউস্টিক স্নায়ু কেন্দ্র। তাহলে অ্যাপনিউস্টিক স্নায়ু কেন্দ্রে এবার কি হয়? সংবাদ চলে যায় যে মানে ফুসফুস বড় হয়ে গেছে। তখন অ্যাপনিউস্টিক স্নায়ু কেন্দ্র ধীরে, ধীরে তোমার উদ্দীপিত হয়। ফলে নিঃশ্বাস কেন্দ্র যেটা আছে, নিঃশ্বাস কেন্দ্র এবার উদ্দীপিত হয় এবং নিঃশ্বাস সংঘটিত হয়। এবার দেখো নিঃশ্বাস যখন সংঘটিত হয় তখন ফুসফুস যে আগের চাইতে এবার কি হয়ে যাবে? ফুসফুস আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ বড় ছিল, ফুসফুস এখন কি হয়ে যাবে? আগের অবস্থায় ফিরে যাবে। সংকুচিত অবস্থা। তো ফুসফুস সংকুচিত হলে তখন এই শর্টার্ন রিসেপ্টর যেগুলো ছিল তোমার, এই যে শর্টার্ন রিসেপ্টর এগুলো কিন্তু উদ্দীপিত হয় না। ফলে ভেগাস স্নায়ু অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্রে তেমন কোনো সংবাদ পাঠায় না। তখন অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্র সংবাদ না পাওয়ার কারণে ও তখন কি করে তোমার? উদ্দীপিত হয়। নিজে, নিজে উদ্দীপিত হয় এবং পুনরায় প্রশ্বাস ক্রিয়া শুরু করে। তাহলে এটা একটা ছন্দময় প্রক্রিয়া। তুমি চাইলেও ঘটে, না চাইলেও ঘটে। অটোমেটিক ছন্দময় ক্রিয়া। এই প্রক্রিয়াটাকেই এই ছন্দময় এই ক্রিয়াটাকেই বলা হয় হেরিং-ব্রায়ার প্রতিবর্তী ক্রিয়া। শর্টকাটে বললে কি হয়? যে ফুসফুস যখন বড় হয় সেই সংবাদ অ্যানিউস্টিক স্নায়ুতে যায়। অ্যানিউস্টিক স্নায়ু তখন প্রশ্বাস বন্ধ করে দেয়। ফুসফুস ছোট হলে অ্যানিউস্টিক স্নায়ুতে কোনো সংবাদ যায় না। তখন অ্যানিউস্টিক স্নায়ু নিজে, নিজে আবার উদ্দীপিত হয় এবং প্রশ্বাস ক্রিয়া শুরু করে দেয়। ওকে? এটার নামই হেরিং-ব্রায়ার প্রতিবর্তী ক্রিয়া। এছাড়াও আরো কিছু প্রতিবর্তী ক্রিয়া আছে। যেমন নাকের ভিতর যখন কোনো অবাঞ্ছিত পদার্থ ঢুকে পড়ে তখন নাকের ভিতরে তোমার থাকা অলফ্যাক্টরি ঠিক আছে? অলফ্যাক্টরি স্নায়ু তখন তোমার কি করবে? হাঁচু বা হাঁচির উদ্রেক। তবে ভেগাস স্নায়ু কি করতে পারে? হাঁচির উদ্রেক করে। এবার দেখো যদি শ্বাসনালীতে কোনো খাবার ঢুকে পড়ে হঠাৎ করে তখন তোমার হলো সেখানেও স্নায়ু থাকে, বিশেষ ধরনের স্নায়ু থাকে। যেমন ভেগাস স্নায়ু আছে। ভেগাস স্নায়ু তখন শ্বাসনালীতে খাবার ঢুকলে সেটাকে বের করে দেওয়ার জন্য কাশির উদ্রেক। আর যদি কখনো তোমার খাবার গিলতেছি আমরা, ঠিক আছে? কিন্তু খাবার হঠাৎ করে তোমার উদ্দীপনার গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর কারণে তোমার হলো খাবার গিলতে পারতেছ না। তখন হঠাৎ করে কি হয়? বিষম খাওয়ার মতো শ্বাসক্রিয়া বন্ধ হয়ে বিষম খায়মান। এটাকে বলে গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া। ওকে? তাহলে আমরা এগুলো পারবো আরকি। সবগুলোই প্রতিবর্তী ক্রিয়া। তো আমরা এখন পড়বো শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। তো শ্বাসরঞ্জক কি খেয়াল করো। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা লোহিত রক্তকণিকা। এটা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা তুমি যদি খেয়াল করো ভালো করে, তো খেয়াল করলে দেখা যাবে লোহিত রক্তকণিকার ভিতরে আমরা যে যৌগটা দেখতে পাচ্ছি প্যাঁচানো, এটাকে বলা হয় হলো হিমোগ্লোবিন। তো মানুষের প্রতি ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো তোমার ১২ থেকে ১৬ মিলি, ১৬ গ্রাম। ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো ১২ থেকে ১৬ গ্রাম। এটা হলো নারীর দেহে আর পুরুষের দেহে, প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে এটা ১৪ থেকে ১৮ গ্রাম পর্যন্ত হতে পারে। তো হিমোগ্লোবিনের কারণেই মূলত রক্ত লাল দেখায়। আর এই হিমোগ্লোবিনই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে ভূমিকা রাখে। তো যেহেতু শ্বসন বায়ু হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যেহেতু হিমোগ্লোবিনকে বলা হয় শ্বাসরঞ্জক। তাহলে যে পদার্থ বা উপাদান শ্বসন বায়ু পরিবহনে ভূমিকা রাখে সেই রঞ্জক উপাদানকে বলা হয় শ্বাসরঞ্জক। তাহলে যে রঞ্জক বা রঙিন উপাদান রক্তের শ্বসন বায়ু পরিবহনে ভূমিকা রাখে তাকে আমরা বলবো হলো শ্বাসরঞ্জক। তো এটাই হলো হিমোগ্লোবিন। এখন আসি হলো আমরা হিমোগ্লোবিনের উপাদানগুলো কি, কি? এগুলো আমরা এখন দেখব। তো খেয়াল করো এটা খুবই সহজ হিমোগ্লোবিনের ব্যাপার। তো হিমোগ্লোবিন হলো একটা রাসায়নিক যৌগ। প্রতিটি হিমোগ্লোবিনে ৪ টি ইউনিট থাকে। ওকে? তো ৪ টি ইউনিট কি, কি? তো দেখো একটা হলো বিটা চেইন বা বি চেইন বলতে পারো। বিটা চেইন ২ টা থাকে বিটা চেইন। এটা একটা, এটা একটা। এটা হলো তোমার একটা আলফা চেইন, এটা হলো একটা আলফা চেইন। মানে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এরকম ৪ টা সাব ইউনিট থাকে। ৪ টা সাব ইউনিট নিয়ে তৈরি হয় হলো একটা হিমোগ্লোবিন। এবার দেখো প্রতিটি সাব ইউনিট তৈরি হয় ২ টি উপাদান দিয়ে। উপাদানগুলো কি, কি? খেয়াল করো। তো প্রতিটি সাব ইউনিটের মেইন উপাদান হলো একটা হলো হিম, আরেকটা হলো তোমার গ্লোবিন। হিম একটা আর হলো গ্লোবিন এক। গ্লোবিন তৈরি হয় হলো তোমার প্রোটিন দিয়ে। গ্লোবিন তৈরি হয় হলো প্রোটিন দিয়ে। আর হিম অংশ এটা একটা প্রোস্থেটিক গ্রুপ। ওকে? প্রোস্থেটিক গ্রুপে এর প্রধান অংশ হলো তোমার ফেরাস। Fe2+, ফেরাস। তাহলে হিম অংশ হলো একটা প্রোস্থেটিক গ্রুপ আর এটাতে তোমার প্রধান অংশ হলো ফেরাস।
অক্সিজেন মূলত পরিবহন করে হলো এই ফেরাস। তো আমরা এখন দেখি একটা হিম অংশ। এখানে আমরা একটা হিম আর একটা গ্লোবিন অংশ দেখাচ্ছি। তো তুমি খেয়াল করো এই যে লাল যে পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো তোমার হিম অংশ। হিম অংশের কেন্দ্রে থাকে হলো তোমার ফেরাস। ওকে? তো ফেরাসে তোমার হলো ৬ টা হাত থাকে আরকি এই ফেরাসে। ৬ টা বন্ধনী যুক্ত করার জায়গা থাকে। তার মধ্যে ৪ টা এই যে ১ টা, ২ টা, তারপরে ৩ টা, ৪ টা। ৪ টা বন্ধনীতে মানে ৪ টা এর সংযোগস্থলে থাকে হলো নাইট্রোজেন। তাহলে ৪ টা গেল। ৫ নাম্বার একটা হাত থাকে ৫ যেটা ৫ নাম্বার। ৫ নাম্বার যে সংযোগস্থল থাকে সেইখানে তোমার যুক্ত করা থাকে হলো আ আরো এক ধরনের গ্লাইকোপ্রোটিন যুক্ত করা থাকে। আর ৬ষ্ঠ নাম্বার যে বন্ধনী যুক্ত হওয়ার সেইখানে তোমার যুক্ত হয় হলো এক অণু অক্সিজেন। তাহলে একটা সাব ইউনিটের গঠনে আমরা কি দেখলাম? কেন্দ্রে থাকে ফেরাস আর হলো হিম গ্রুপের কেন্দ্রে আছে হলো ফেরাস। হিম গ্রুপ আর হিম গ্রুপের সঙ্গে তোমার আছে হলো গ্লোবিন প্রোটিন। বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো গ্লোবিন প্রোটিন। আর প্রোটিন মাত্রই অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর অ্যামিনো অ্যাসিডে দেখো এই যে COOH অ্যামিনো অ্যাসিড এটাও একটা অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ যেটা দেখো এই যে অ্যামিনো গ্রুপ, N গ্রুপ। এই অ্যামিনো গ্রুপগুলো ৪ টা অ্যামিনো গ্রুপ গিয়ে মানে ৪ টা অ্যামিনো অ্যাসিডের ইয়ে আছে এখানে। ৪ টা অ্যামিনো অ্যাসিডের N গিয়ে যুক্ত হয় হলো ফেরাসের সাথে। মানে বন্ধনী তৈরি করে আর। তো এখন আসি আমরা হিম কত পার্সেন্ট থাকে আর গ্লোবিন কত পার্সেন্ট থাকে। তো সাধারণত এই হিমোগ্লোবিনে হিম যদি তোমার থাকে হলো ১ টা, ১ টা যদি হিম থাকে তার বিপরীতে ২৫ টা থাকে হলো গ্লোবিন অংশ। তাহলে একটা হিমের বিপরীতে ২৫ টা থাকে গ্লোবিন অংশ। আরেকটা হিম যেটা অংশ, এই হিম অংশের ৩৩.৩৩% ই হলো ফেরাস। তাহলে হিম অংশের ৩৩.৩৩% হলো ফেরাস। আর আমাদের দেহে প্রায় ৪ থেকে ৫ গ্রাম ফেরাস থাকে। ৪ থেকে ৫ গ্রাম থাকে হলো ফেরাস। খুব বেশি না কিন্তু অল্প। ৪ থেকে ৫ গ্রাম ফেরাস বা লৌহ থাকা খুবই কমই ধরতে গেলে এত বড় দেহ। ওকে? তাহলে আমরা পারবো হিমোগ্লোবিন। এখন আসি হিমোগ্লোবিনের গঠন পড়লাম। শ্বসনে হিমোগ্লোবিন কিভাবে কাজ করে? তো হিমোগ্লোবিন শ্বসনে কাজ করে হলো অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তো অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কি? তাহলে অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের কি ভূমিকা? এটা দেখো অক্সিজেন পরিবহনে একটু আগে আমরা পড়ে আসলাম যে একটা হিমোগ্লোবিনে ৪ টা ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিট কি করতে পারে? একটা করে অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে একটা অক্সিজেন পরিবহন করে হলো ১ ইউনিট। তার মানে ৪ টা ইউনিট আছে। তাহলে ৪ ইউনিট মিলে মোট তাহলে কয়টা অক্সিজেন পরিবহন করবে? ৪ টা অক্সিজেন পরিবহন করবে। তাহলে একটা হিমোগ্লোবিন ৪ টা করে অক্সিজেন পরিবহন করে। এই অক্সিজেন আর হলো হিমোগ্লোবিন ২ জন মিলে যখন তোমার যুক্ত হয়, Hb তে হিমোগ্লোবিন ধরো আর হলো অক্সিজেন। এরা যখন যুক্ত হয় তখন তৈরি করে হলো অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে ৯৮ ভাগ অক্সিজেনই পরিবাহিত হয়। যখন কলা কোষের দিকে চলে যায় এই অক্সি হিমোগ্লোবিন তখন এদের মধ্যে বন্ধনটা খুলে যায়। ফলে অক্সিজেন মুক্ত হয়ে টিস্যু ফ্লুইডে প্রবেশ করে এবং টিস্যু ফ্লুইড থেকে কোষের ভিতরে প্রবেশ করে। ওকে? এবার আসি হলো কার্বন ডাই অক্সাইড পরিবহন। কিভাবে এরা কার্বন ডাই অক্সাইড পরিবহন করে? তো কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কি? তো এবার আমরা দেখি। তো কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে তোমার তৈরি করে হলো কার্বামিন ও হিমোগ্লোবিন। তাহলে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এই কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ হিসেবে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর এভাবে তোমার হলো কার্বন ডাই অক্সাইড পরিবহন করে হলো প্রায় ২৫ থেকে ২৭% কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে আমরা শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা জানতে পারলাম। তাহলে আমরা পারবো এটাই প্রশ্ন আসলে। যদি বেশি কঠিন লাগে তুমি হিমোগ্লোবিনের এত গঠন দেওয়ার দরকার নাই। সরাসরি এখানে আসলে ২ টা আলোচনা করলেও হবে।